গুড মর্নিং। আমরা তাহলে আজকে আমাদের লিটারারি ক্লাসিক্স 11 সেশনটা শুরু করে দিচ্ছি। আপনাদের সাথে আমি আছি সাবিহা মরিন, একাডেমিক টিম মেম্বার ফ্রম পিটওয়ে একাডেমি। আমরা আজকে শুরুতেই আ প্যাসেজ টু ইন্ডিয়া পড়বো, ফরস্টারের। এটা একটা উপন্যাস। এটা একটা পলিটিক্যাল স্যাটারের উপন্যাস। পলিটিক্যাল স্যাটার বলার চেয়ে আমরা এটাকে পলিটিক্যাল মানে অ্যালিগরিও বলতে পারি। এটা মেইনলি 1924-এ হচ্ছে পাবলিশ হয়েছে। আর এটা মডার্ন এজের একটা উপন্যাস, এটা আমরা তো জানি। আর আমাদের মেইন সেটিংসটা হচ্ছে ইন্ডিয়াতে। চন্দ্রপুর নামে একটা হচ্ছে ইমাজিনারি একটা প্লেস বা ইমাজিনারি একটা সেটিং এর উপরেই হচ্ছে আমরা এটা গল্পটাকে হচ্ছে বিল্ড আপ হতে দেখি। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্রিটিশ রুলিং যে ইন্ডিয়া ছিল তৎকালীন, ওই সময়টা। আমাদের এখানে মেইন থিমটা যদি আমরা এক কথায় বুঝতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে ফ্রেন্ডশিপ আছে, ব্রিটিশ এম্পায়ার আছে, ব্রিটিশ রুলারদের কলোনিয়ালাইজেশন আছে, এবং একটা ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়। আমরা তাহলে গল্পে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের ফার্স্টার হচ্ছে ইংলিশ নভেলিস্ট ছিলেন। গতকালকে যারা ক্লাস করেছিলেন আপনারা জানেন যে আমরা কালকে যাদেরকে পড়েছিলাম ওনাদের, তাদের মধ্যে আমরা আমেরিকান রাইটার পড়েছি, ইংলিশ রাইটার পড়েছি, আমরা আইরিশ রাইটার পড়েছি। তো আমাদের ফর্স্টারও হচ্ছে একজন ইংলিশ নভেলিস্ট। আর ওনার যে মেজর লিটারারি ওয়ার্কস গুলো আছে, আমরা তো আ প্যাসেজ টু ইন্ডিয়া এখন পড়বো। আর যে লেখাগুলো আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে হওয়ার্ডস এন্ড, আ রুম উইথ আ ভিউ, where angels fear to tread the longest journey and Morris। আচ্ছা, আর রুম উইথ আ ভিউ পড়লে বা শুনলে আপনাদের কি আরেকটা লেখা মনে পড়ে, যা ভার্জিনিয়া উলফের? আপনারা কি কেউ বলতে পারবেন নামটা? আচ্ছা, আমি আপনাদেরকে একটু হেল্প করি। হ্যাঁ হ্যাঁ, আর রুম অফ ওয়ান্স ওয়ান। আচ্ছা হ্যাঁ, মাহফুজ ভাইয়া ঠিক বলেছেন। আমরা এভাবে যদি রিলেট করে পড়ি, দেখা যায় যে আমাদের অনেক কিছু খুব ইজিলি হচ্ছে মনে থেকে যায়। বা এইভাবে যে একটু মাইন্ড ম্যাপিং করে পড়া, এটা তো আরিফিন ভাই আমাদের সবসময় বলে। তো এটা আমরা যদি একটু ট্রাই করি, দেখবেন যে আমাদের অনেক পরে হচ্ছে রিলেট করে পড়তে পড়তে অনেক কিছু মনে থেকে যাবে। এখানে আমাদের ক্যারেক্টার তুলনামূলক বেশ কম, এবং মেইনলি যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোর মধ্যে ডক্টর আজিজ আছেন, উনি একজন ইন্ডিয়ান মুসলিম ডাক্তার। সিরিয়াল ফিল্ডিং আছেন, উনি একজন ইংলিশ স্কুল প্রিন্সিপাল ছিলেন ব্রিটিশ তৎকালীন আমলের, এবং উনি হচ্ছে ডাক্তার আজিজের খুব ভালো বন্ধু ছিলেন। আমাদের এখানকার যে হিরোইন, ওনার নাম হচ্ছে অ্যাডেলা কোয়েস্টেড। মিসেস মুর নামে একজন এডারলি ইংলিশ লেডি আছে, এবং প্রফেসর গডবল নামে একজন হিন্দু টিচার আছেন। আর রনি হেসলপ, উনি হচ্ছেন অ্যাডেলা কোয়েস্টেডের হচ্ছে নায়ক এবং মিসেস মুরের ছেলে। আচ্ছা, আমাদের গল্পটা কিভাবে শুরু হয় সেটা, আহ, পুরোই ঘটনাটা ঘটেছে চন্দ্রপুর নামে একটা ইমাজিনারি সেটিং এ ইন্ডিয়ার, যেখানে হচ্ছে ডক্টর আজিজ একজন ডাক্তার। এবং ওই সময়টা যেহেতু 1924, ওই সময়টা আমরা জানি যে আসলে ইংলিশরা হচ্ছে ইন্ডিয়ায় তখন হচ্ছে রুল করছিলেন। তো ওই সময় হচ্ছে ব্রিটিশদের আন্ডারে উনি কাজ করতেন। আর যেহেতু হচ্ছে কলোনাইজার আর কলোনাইজড পিপলদের মধ্যে সবসময়ই একটা হচ্ছে ক্লাস স্ট্রাগল ছিল, একটা বাউন্ডারি ছিল, তাই ইন্ডিয়ান আর ব্রিটিশদের মধ্যে সবসময়ই একটা ডিস্টেন্স ছিল। আর ব্রিটিশরা যেহেতু হচ্ছে আমাদেরকে রুল করতো, ওরা নিজেদেরকে খুব সুপিরিয়র ভাবতো। আর ইন্ডিয়ানরা যেহেতু অনেক ধরনের অপারেশনের শিকার হতো, তাই ওরাও আসলে এই জিনিসগুলোতে স্বাভাবিকভাবে ইন্ডিয়ানদের সাথে মিশতে পারতো না। তো ওই জায়গাটা থেকে আমাদের যে ডাক্তার আজিজ ছিলেন, উনি একজন ডাক্তার হয়েও ওনার হচ্ছে পোয়েট্রির প্রতি খুব ঝোঁক ছিল। মানে উনি খুবই আর্টিস্টিক মাইন্ডের একজন মানুষ ছিলেন। উনি একজন উইডোয়ার ছিলেন। ওনার তিনজন বাচ্চা ছিলেন। এবং উনি ওনার যে প্রফেশনাল রেসপন্সিবিলিটি, উনি যেহেতু একজন ডাক্তার ছিলেন, এর বাইরে গিয়েও ওনার যে আর্টিস্টিক ভিশন, ইনসাইট, উনি প্রচন্ড পরিমাণে কবিতা লিখতে খুব ভালোবাসতেন। তো এরকমই একটা দিনে ডাক্তার আজিজ একটা খুব সুন্দর মসজিদের সামনে গিয়ে হাজির হন। উনি ঘুরতে বেরিয়েছিলেন। তো ওইখানে গিয়ে হঠাৎ করে ওনার মিসেস মুরের সাথে দেখা হয়। তো মিসেস মুর মূলত ইন্ডিয়ায় এসেছিলেন অ্যাডিলা কুইস্টেডকে সাথে নিয়ে। ওনার যে ছেলে রনি হিসলপ আমরা দেখলাম, সে এখানকার হচ্ছে গভর্নর বা এরকম কোনো একটা পজিশনে ইন্ডিয়াতে কাজ করত। এবং উনি মূলত এসেছিলেন ওনাদের দুজনের বিয়ের কথা বলতে। আর অ্যাডেলো মেইনলি এসেছিল রনির সাথে দেখা করতে, তার সাথে হচ্ছে টাইম স্পেন্ড করতে, বুঝতে আদৌ হচ্ছে সে ওর সাথে জীবনটা কাটাতে চায় কিনা। তো যখন হচ্ছে ওই মসজিদে হচ্ছে উনি গেলেন,
ওনার কাছে মনে হলো যে যেহেতু এখানে ইংলিশ যারা ছিলেন তারা হচ্ছে নিজেদের ধর্মের বাইরে অন্য ধর্ম, সেটা হিন্দু বা মুসলিম, তাদের কাউকেই আসলে প্রপার রেসপেক্টটা দিত না। এবং ওনার কাছে মনে হয়েছিল যে উনি হয়তো, যে ভদ্রমহিলা এখানে আছেন, ইংলিশ লেডি, উনি হয়তো জুতা পরেই মসজিদে চলে গেছেন, এবং এটা অ্যাকর্ডিং টু ইসলাম এটা হচ্ছে খুবই অপমানজনক একটা কাজ বা ধর্ম অবমাননা করা একটা কাজ। তো এরপরে উনি যখন হচ্ছে কথা বলতে গেলেন, কথা বলে যখন উনি দেখলেন যে মিসেস মুর আসলে এই কাজটা করেননি, উনি হচ্ছে ইসলাম রিলিজিয়ানটাকে খুবই রেসপেক্টফুলি হচ্ছে ট্রিট করেছে, বা যা যা হচ্ছে নর্মস আছে কালচারাল দিক থেকে সবকিছুই উনি মেনটেন করেই আসলে মসজিদে গেছে। তখন ওনার আসলে এই ভুল ধারণাটা ভেঙে যায়। ওনার কাছে মনে হয় যে মিসেস মুর হচ্ছে অন্যান্য ব্রিটিশদের মতো না, ওনার মধ্যে হচ্ছে এই মানবিকতাটা আছে, মানবতা বোধটা আছে, ওনার হচ্ছে নিজের মন থেকেই হচ্ছে মিসেস মুরের প্রতি অনেক রেসপেক্ট চলে আসে। তো বললাম তো যে মিসেস মুরের সাথে অ্যাডেলা কোয়েস্টেডও এসেছিলেন, কারণ হচ্ছে উনি কনফিউজ ছিলেন, উনি রনি হেসলপকে বিয়ে করবেন কি করবেন না এটা নিয়ে উনি অনেক ধরনের ডিলেমাতে ছিলেন। এবং অ্যাডেলা আর মিস মুর দুজনেই মেইনলি, দুজনের ইন্ডিয়াতে আসার পারপাসটা ডিফারেন্ট হলেও তারা আসলে মেইনলি রিয়েল যে ইন্ডিয়াটা ছিল সেটাই কিন্তু দেখতে এসেছিলেন। আর হ্যাঁ, আমাদের অ্যাডেলা কিন্তু হচ্ছে ব্রিটেনের একজন স্কুল টিচার ছিলেন। তো সিরিল ফিল্ডিং যার কথা আমরা শুরুতে দেখলাম, উনি হচ্ছে, উনিও একজন স্কুল প্রিন্সিপাল এখানকার। তো উনি চাচ্ছিলেন যে একটা টি পার্টির মাধ্যমে সবার সাথে সবার হচ্ছে দেখা হোক, পরিচয় হোক, গল্প হোক। এবং উনি এখানে সবাইকে ইনভাইট করেছিলেন, মিসেস মোর, অ্যাডেলা, প্রফেসর গোবল, এখানে ডক্টর আজিজও এসেছিলেন, যেহেতু ডক্টর আজিজের সাথে সিরিল ফিল্ডিং এর খুব ভালো সম্পর্ক ছিল। তো এখানে এসে ওদের বন্ধুত্বটা আরো গাঢ় হয়। আগে তো সম্পর্ক জাস্ট হাই হ্যালো ছিল, বাট এখানে এসে ওদের মধ্যেকার যে আন্ডারস্ট্যান্ডিং এটা অনেক বেশি স্ট্রং হয়। আর তখন ফিল্ডিং এরও আজিজের প্রতি হচ্ছে দৃষ্টিভঙ্গি যেরকম বদলে যায়, আজিজের কাছেও মনে হয় যে অন্যান্য ব্রিটিশদের মতো ফিল্ডিং না। এভাবে করে ওদের সম্পর্কটা খুব ভালোভাবেই গড়ে ওঠে, এবং ওদের খুব স্ট্রং একটা বন্ডিং, একটা ফ্রেন্ডশিপ হচ্ছে এখানে কাজ করে। এবং তখন আজিজ নিজেই আসলে সবাইকে অফার করেন যে যেহেতু অ্যাডেলার মিসেস মুর হচ্ছে ইন্ডিয়াতেই ঘুরতে এসেছেন, ইন্ডিয়াকেই দেখতে এসেছেন, তো আহ, সবাই মিলে হচ্ছে মারাবার ক্যাভে হচ্ছে ঘুরতে যাওয়া যেতে পারে। এবং এইখানে শুরুতে যে এই কোডটা আমি অ্যাড করেছি যে ওয়াই ক্যান্ট উই বি ফ্রেন্ডস নাও, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন ছুড়ে দেয়া, যে আমরা আসলে কেন বন্ধু হতে পারি না। মানে ব্রিটিশ আর ইন্ডিয়ানদের মধ্যে যে বাউন্ডারিটা আছে, কালচারাল বা কলোনিয়াল, আমরা যে আসলেও বন্ধু হতে পারি না, বা কেন পারি না, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমাদেরকে কিন্তু লেখক প্রথমে একটা প্রশ্ন ছুড়ে দেন। এবং এই এই প্রশ্নটাই কিন্তু আসলে পুরা নোভেল জুড়ে, পুরা স্টোরি জুড়ে সার্কুলেট হতে থাকে, এবং আমরা একদম শেষে গিয়েও সেম উত্তরটাই পাবো, যে আসলেও কি ব্রিটিশ আর ইন্ডিয়ানরা কখনো বন্ধু হতে পারে। চিফ আমি আপু, মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ তো অবশ্যই, কিন্তু এখানে আসলে তো আহ, ব্রিটিশরা তো খুবই চালাক। ওরা যখন আমাদেরকে, আমাদেরকে না বা যে কোনো দেশেই ওরা হচ্ছে ওদের কলোনি হচ্ছে স্টাবলিশ করেছে বা কাউকে কলোনাইজ করেছে, ওরা কখনোই হচ্ছে ডিরেক্ট এর ধরনের অ্যাপ্রোচে যায়নি। মানে আমি তো আপনাদেরকে হচ্ছে রবিনসন ক্রুসো পড়ানোর সময় বলেছিলাম যে প্রথমে মানুষ যেটা করে সেটা হচ্ছে প্রথমে মানুষ ভাষা শেখাতে চায়, এরপরে মানুষ হচ্ছে ওদের হচ্ছে কালচার কিভাবে এমবেড করতে চায়, ওরা ফার্স্টে ওদের ভাষা শেখায়, এরপরে ওরা হচ্ছে এডুকেট করে, ওরা হচ্ছে পোশাক আশাক, তারপরে ওরা হচ্ছে ধর্ম নিয়ে আসে। মানে ওরা এমন ভাবে জিনিসগুলো আপনার মধ্যে ইনজেক্ট করবে যে আপনি আসলে বুঝতেই পারবেন না যে কোন টাইমে হচ্ছে আপনাদের সম্পর্কটা মাস্টার আর সার্ভেন্টে হচ্ছে ট্রান্সফর্ম হয়ে যায়। হাফসা আপু, আপনার কি শুনতে অসুবিধা হচ্ছে? বাকিদেরও হচ্ছে? সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনারা? না না, সাবিহা আপু ক্লিয়ার। আচ্ছা, আপনার যদি সমস্যা হয় আপু, আপনি কাইন্ডলি আবার একটু রিজয়েন করেন। আচ্ছা, তো মারাবার কেভে যখন পিকনিকে যাওয়ার মতো করে একটা হচ্ছে অফার ডাক্তার আজিজ দেন, সবাই হচ্ছে কিন্তু এটা খুব সুন্দরভাবেই একসেপ্ট করেন। এবং উনি চান যে এই পিকনিকে যদি সবাই মিলে একসাথে যাওয়া যায়, হয়তো ইংলিশ আর ইন্ডিয়ানদের যে বাউন্ডারিটা আছে যেটা আসলে কেউই ভাঙতে পারছে না, ওই জায়গাটা দিয়ে খুব দ্রুতই হচ্ছে একটা হয়তো মিটিগেশনের দিকে আগানো যেতে পারে। তো যেটা হয়, আনফরচুনেটলি ফিল্ডিং আর প্রফেসর গবল হচ্ছে ট্রেন মিস করে ফেলেন। তো তখন আসলে শুধুমাত্র ডক্টর আজিজ, মিসেস মুর আর অ্যাডেলাই একসাথে মার্বার কেভে যান, ওনাদের সাথে আর কেউ হচ্ছে যেতে পারেনি। তো যখন হচ্ছে
ওরা কেভে ঢুকলেন, তো আশেপাশে তো প্রত্যেকটা জিনিস হচ্ছে খুব একো হচ্ছিল, এবং মিসেস মোরের এই এককটাতে হচ্ছে খুব প্রবলেম হচ্ছিল। উনি অনেক বেশি সাফোকেটেড ফিল করছিলেন এবং ওনার কাছে মনে হচ্ছিল যে কেভের ভেতরের যে অন্ধকার, চারপাশে যে এই সাফোকেশন, এই জিনিসগুলোতে উনি খুব আহ, মানে সাইকোলজিক্যালি খুব ডিস্টার্বড ফিল করছিলেন, এবং ওনার কাছে মনে হচ্ছিল যে উনি কোনোভাবেই জিনিসগুলোর সাথে ফাংশন করতে পারছেন না। এখানে মানে বলা হয়েছে যে ভালো কথা, খারাপ কথা, প্রার্থনা, মানে সবকিছু ওনার কাছে খুব অর্থহীন মনে হচ্ছিল। এবং ওনার কাছে মনে হচ্ছিল যে উনি আসলে আর যেতে চাচ্ছেন না। উনি ফার্স্ট যে ক্রেভে হচ্ছে গিয়েছেন, উনি ওখানেই হচ্ছে স্টে করেছেন, এবং উনি অ্যাডেলা আর আজিজকে বলেছেন যে ওকে, তোমরা হচ্ছে যাও, আমি জাস্ট এখানেই স্টে করি। হ্যাঁ, উনি হ্যালুসিনেট করছিলেন অনেক কিছু। ফাহমিদা আপু, আপনি ঠিক বলেছেন। তো এরপরে আজিজ আর অ্যাডেলা তো একসাথে হচ্ছে কেভের দিকে গেল। তো ওখানেও কিন্তু হচ্ছে একো চলছিল আশেপাশে প্রত্যেকটা জায়গায়, হচ্ছে যেহেতু একটা দম বন্ধ করা একটা গুমোট পরিস্থিতি। এবং অ্যাডেলা অনেক কিছু নিয়েই আসলে মানে ডিলেমাতে ছিলেন। রনির সাথে উনি কি আসলে ফার্দার একটা রিলেশনশিপের প্রসিডিউরে আগাবেন, নাকি উনি আর একটু টাইম নেবেন, উনি কি কোনো সেকেন্ড থট দিবেন। তো এই জায়গাগুলো নিয়ে উনি নিজেও আসলে নিজের মধ্যে এত বেশি ওভারওয়েলড হয়েছিলেন যে উনিও আসলে বুঝতে পারছিলেন না। এবং এই ধরনের সিচুয়েশনে উনিও যেহেতু মানে প্রপারলি ফাংশন করতে পারছিলেন না, উনিও সাইকোলজিক্যালি খুবই হচ্ছে ডিস্টার্ব একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এবং হঠাৎ করে ওনার কাছে মনে হয় যে সামহাউ এখানে ডক্টর আজিজ ওনাকে কোনোভাবে হয়তো এখানে সেক্সুয়ালি অ্যাসল্ট করার ট্রাই করেছে, এবং এটাতে উনি প্রচন্ড পরিমাণে ট্রিগার হয়ে যান। এবং উনি হচ্ছে কেভ থেকে বের হয়ে এসে যখন এটা সবার সাথে শেয়ার করেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে দেখা দেয়, এবং সবাই হচ্ছে ডাক্তার আজিজকে হচ্ছে অ্যালিগেশন দিতে থাকে যে উনি ওই রকম একটা সিচুয়েশনে অ্যাডেলাকে একা পেয়ে ওকে হচ্ছে সেক্সুয়ালি হচ্ছে অ্যাসল্ট করার ট্রাই করেছে, বাট যেটা ওইখানে ঘটেনি। তো ব্রিটিশ অফিসাররা তখন এসে হচ্ছে আজিজকে অ্যারেস্ট করে, যেটা আসলে উনি বুঝতেও পারে না। আর যখন হচ্ছে ওরা ওই কেভের ভেতরে যাচ্ছিল, বারবার ইকো হচ্ছিল, ওরা হচ্ছে অনেক বেশি হ্যালুসিনেট করছিল, তখন কিন্তু আমরা নোভেলের মধ্যে মানে লাইনটা কয়েকবার রিপিটেডলি দেখেছি, দা ইকো বিগেন। মানে ইকোটা যখন শুরু হচ্ছে তখন আসলে আমাদের হচ্ছে মনস্তাত্ত্বিক যে চেঞ্জটা হচ্ছে, এবং সেটা আসলে আমাদেরকে কিভাবে হচ্ছে আরো ভুল ডিসিশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একোটা কিভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে হচ্ছে ট্রান্সফর্ম করছে। তো ডক্টর আজিজ যখন অ্যারেস্ট হয়ে যান, আমাদের চন্দ্রপুরের মানুষজন হচ্ছে আসলে কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট মানে পোলে হচ্ছে ভাগ হয়ে যান। কেউ মনে করছেন যে মানে মেইনলি ইন্ডিয়ানরা মনে করছেন যে এখানে ব্রিটিশরা হচ্ছে ডক্টর আজিজকে ফ্রেম করেছে জাস্ট বিকজ হি ইজ অ্যান ইন্ডিয়ান। আর ব্রিটিশের কমিউনিটি ওদের কাছে মনে হচ্ছে যে ডাক্তার আজিজ আসলেই হচ্ছে এখানে গিলটি। তো তখন ব্রিটিশরা তো অনেকভাবেই হচ্ছে সাপ্রেস করার ট্রাই করে, বাট ইন্ডিয়ান কমিউনিটি এসে স্বভাবতই আজিজের পাশে দাঁড়িয়েছে। আর ব্রিটিশরা তো অ্যাডেলাকেই সাপোর্ট করেছে। তো এখানেও কিন্তু আমরা ওই যে কলোনিয়ালাইজেশনের যে ভূতটা সেটা দেখতে পাই, যে ব্রিটিশরা কিভাবে হচ্ছে ইনজাস্টিস করলো। ব্রিটিশরা কোনো ধরনের কোনো ফ্যাক্ট চেক না করে, ক্রস চেক না করে, জাস্ট বিকজ একজন হচ্ছে একটা অ্যালিগেশন দিল, এবং ওনারা এটাকে হচ্ছে স্ট্যাবলিশ করার জন্য কিরকম করে হচ্ছে বিভিন্নভাবে ফ্রেম করলো। তো একমাত্র সিরিল ফিল্ডিংয়ে ছিলেন যিনি হচ্ছে আজিজের পাশে দাঁড়িয়েছেন পুরো ব্রিটিশ কমিউনিটির এগেনস্টে গিয়ে, এবং এটার জন্য ব্রিটিশরাও ওনার প্রতি অনেক বেশি হচ্ছে ক্ষেপে গিয়েছিলেন। জি, মুসলিমদের প্রতি হচ্ছে ওদের সাপ্রেশনের ব্যাপারটা অনেক বেশি ছিল। সাম এক্সটেন্ট এখনো আছে, বাট আমরা ওইদিকে না যাই, এটা অনেক বেশি তখন পলিটিক্যাল একটা আলাপে চলে যাবে। তখন হ্যালো হচ্ছে উনি সাবিহা অনেক। আপু। জি, ঐশী আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভয়েস মানে সাউন্ড আবার লো হয়ে গিয়েছিল এই জন্য। এখন কি স্পষ্ট আছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, আমি আসলে খুব সরি, আমি অনেকভাবে ট্রাই করেছি, আমি আসলে বুঝতে পারছি না সমস্যাটা কোথা থেকে হচ্ছে। এখন তাহলে কন্টিনিউ করি। জি জি আপু, শিওর। তো আমরা যেটা দেখলাম যে এরপরে কিন্তু হচ্ছে পুরো ব্রিটিশ কমিউনিটি তারা কেউই হচ্ছে আমাদের সিভিল ফিল্ডিং এর কথা শুনতে চাচ্ছে না। এবং আহ, তখন হচ্ছে রনি, মিসেস মুরের যে ছেলে, উনিও যখন দেখলেন যে মিসেস মুরও হচ্ছে পুরো কমিউনিটির এগেনস্টে গিয়ে হচ্ছে ডক্টর আজিজকে হচ্ছে সাপোর্ট করছে, এটা উনিও ভালোভাবে দেখেননি, কারণ উনি নিজেও যেহেতু ব্রিটিশ এম্পায়ারের একজন হচ্ছে এমপ্লয়ি, ইন্ডিয়াতে আছেন। তো উনি তখন মিসেস মুরকে হচ্ছে ফোর্সফুলি আবার হচ্ছে ব্রিটেনে পাঠিয়ে দেন, কারণ উনি চাচ্ছিলেন না যে ওনার মায়ের জন্য ওনার কোনোভাবে হচ্ছে
ওনার উপরে কোনো অ্যালিগেশন আসুক। তো মিসেস মুর আসলে বাধ্য হয়ে চলে যান এবং উনি আসলে তখন পথে মারা যান। তো পুরো জিনিসটা যখন কোর্টে ট্রায়াল চলছিল তখন অ্যাডেলার একটা মানে সাডেন রিয়েলাইজেশন আসে এবং হচ্ছে উনি রিকল করার ট্রাই করেন যে আসলে ওই টাইমে উনি নিজেই আসলে মেন্টালি এত বেশি হচ্ছে ডেভাস্টেটেড ছিলেন যে ওখানে আসলে ডক্টর আজিজ ওনার উপরে কোনো ধরনের কোনো অ্যাটাক করেননি, ওনাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা বা হিউমিলিয়েট করা এই ধরনের কোনো কিছুই আসলে উনি করেননি। ওনার কাছে মনে হলো যে উনি যদি এখন এই জিনিসটা হচ্ছে কনফেস করেন পুরো কমিউনিটি হয়তো ওনার এগেনস্টে চলে যাবে, বাট ওনার এটা করা উচিত, না হলে একজন নিরপরাধ বা নির্দোষ মানুষ হচ্ছে খুব বাজেভাবে হচ্ছে শাস্তি পাবেন। তো এটা উনি তখন হচ্ছে কোর্টে যখন কনফেস করেন উনি ওনার আহ, অভিযোগটা উইথড্র করে নেন এবং ডাক্তার আজিজ হচ্ছে ছাড়া পেয়ে যান। কিন্তু আসলে উনি ছাড়া পেয়ে গেলেও উনি যে একটা মানে হিউমিলিয়েশনের ভেতর দিয়ে গেলেন এটা কিন্তু আসলে ওনাকে হচ্ছে সাইকোলজিক্যালি অনেক বেশি হচ্ছে ট্রমাটাইজড করে দেয়। উনি আসলেও আর কখনো নর্মাল হতে পারেননি এবং উনি তখন খুব মানে স্পষ্টভাবে বুঝে গিয়েছিলেন যে আসলে যারা ব্রিটিশ তাদের সাথে আসলেও বন্ধুত্বটা সম্ভব না। বন্ধুত্বটা কখনোই আসলে সম্ভব না, কারণ যেহেতু তারাই নিজেদেরকে হচ্ছে খুব সুপেরিয়র একটা পজিশনে হচ্ছে এস্টাবলিশ করেছে এবং তারা হচ্ছে যাদেরকে কলোনাইজ করছে তাদেরকে হচ্ছে তারা ইনফিরিয়র হিসেবেই ট্রিট করছে। এখানে আসলে কোনো ধরনের কোনো ইকুয়াল ফ্রেন্ডশিপের কোনো স্কোপ আসলে নাই। এবং আমরা যখন দেখতে পাই যে ওই টাইমের পরে আহ, উনি আসলে এতটাই হচ্ছে বিপর্যস্ত হয়ে যান, বিধ্বস্ত হয়ে যান, উনি চন্দ্রপুর ছেড়ে চলে যান, মাওতে চলে যান এবং ওখানেই উনি আসলে পরে হচ্ছে ওনার মেডিকেল প্র্যাকটিসটা করেন। তো ওখানে বেশ 2 বছর পরে হিন্দু একটা ফেস্টিভ্যাল হয়, ওই সময় হচ্ছে ফিল্ডিং এর সাথে ওনার দেখা হয়েছিল এবং উনি তখন দেখছিলেন যে ফিল্ডিং হচ্ছে মিসেস মুরের মেয়ে, স্টেলার মুর, তার হচ্ছে হাজবেন্ড। কিন্তু উনি আসলে এই ঘটনাটা জানার আগে উনি ভেবেছিলেন যে সম্ভবত ফিল্ডিং অ্যাডেলাকে বিয়ে করেছে। তো ওই জায়গাটা থেকেও ওনার হচ্ছে খুব একটা ক্ষোভ বা খারাপ লাগা ছিল, কিন্তু যখন এই ব্যাপারটা উনি ক্লিয়ার হন যে আসলে না, অ্যাডেলার সাথে হচ্ছে সিরিল ফিল্ডিং এর কোনো ধরনের কোনো সম্পর্ক পরে আর হচ্ছে গড়ে ওঠেনি, তখন ওনার মধ্যে মানে উনি যে ভুলটা বুঝেছিলেন ওটা নিয়ে ওনার মধ্যে একটা গিল্ট ট্রিপ কাজ করে। কিন্তু যখন হচ্ছে ফিল্ডিং আবারও ওনাকে এসে অ্যাপ্রোচ করেন যে ক্যান উই রিনিউ আওয়ার ফ্রেন্ডশিপ এগেইন, তো আজিজ আসলে সরাসরি ওই কথাটাই বলেন। আমাদের নোবেলটা এই লাইনটা দিয়েই শেষ হয় যে নো, নট ইয়েট, অ্যান্ড দ্য স্কাই সে নো, নট দেয়ার, মানে না, এখন আর কোনোভাবেই সম্ভব না এবং আকাশও আমাদেরকে সাক্ষী দিচ্ছে যে এখানে তো কোনোভাবেই সম্ভব না, হয়তো অন্য কোথাও। ফিল্ডিং আর আজিজের মধ্যে বন্ধুত্বটা আসলে মানে শুরু থেকে ওদের সম্পর্কটা খুব ভালো ছিল, কিন্তু যখন হচ্ছে ওই যে একটা টি পার্টির অ্যারেঞ্জ করা হয় ওই জায়গাতে গিয়ে ওনাদের আসলে ফ্রেন্ডশিপটা অনেক বেশি হচ্ছে স্ট্রং হয় আপু। মানে একদম শুরু থেকেই যে অনেক স্ট্রং ফ্রেন্ডশিপ ছিল ব্যাপারটা এরকম না, ওনাদের সম্পর্কটা বেশ ভালো ছিল। যেহেতু ফিল্ডিং হচ্ছে অন্যান্য কলোনাইজারদের মতো হচ্ছে ট্রিট কখনোই আজিজকে বা অন্য কাউকে করেনি, পরে ওনাদের সম্পর্কটা বন্ধুত্বের রূপ নেয়। তো দেখেন কি মানে কি গভীর একটা কথা, মানে আমরা শুরু থেকে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে ওয়াই ক্যান্ট উই বি ফ্রেন্ডস নাও, বা আমরা কি বন্ধু হতে পারি না, এটার উত্তরটা শেষে এসে আমরা আবারও পাচ্ছি যে না, আমরা পারি না। এবং এখানে তো অবশ্যই পারি না, হয়তো অন্য কোথাও অন্য কোনো জায়গায় পারি, কিন্তু এই একই আকাশের নিচে আসলে ইন্ডিয়ান আর ব্রিটিশদের মধ্যে বন্ধুত্ব হওয়াটা কখনোই সম্ভব না। আমাদের উপন্যাসটা এভাবেই শেষ হয়। এখানকার মেজর থিম গুলো আমরা পড়ে ফেলেছি গল্পের মধ্যে। আমরা এখানে ফ্রেন্ডশিপ দেখেছি, ব্রিটিশ এম্পায়ারের যে কলোনিয়াল সাপ্রেশন ওটাও দেখেছি, ভুল বোঝাবুঝি দেখেছি, জাস্টিস ইনজাস্টিস দেখেছি, আমরা এখানে মানে রেসিয়াল যে হচ্ছে অপারেশন ওটাও দেখেছি, আমরা এখানে রিলিজিয়ানের একটা বাউন্ডারি দেখেছি, আমরা এখানে প্রত্যেকটা রিলিজিয়ানের হচ্ছে কিরকম পার্সপেক্টিভ কালচারালি ডিফারেন্ট সেটাও দেখেছি, আমরা এখানে আইডেন্টিটিও দেখেছি। আর মারাবার কেভস আমাদের আসলে ন্যাচারাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে কাজ করে। আমাদের প্যাসেজ টু ইন্ডিয়া শেষ। আহ, না, তখন 1984 না, ওটা 1924। আচ্ছা, আমি একটা ভুল বলেছিলাম, আমরা আজকে সমস্ত উপন্যাস পড়বো না, আজকে আমরা একটা নাটকও পড়ছি, হ্যারোল্ড পিন্টারের দ্য বার্থডে পার্টি। ওনার আরেকটা নাটকের নাম কি আপনারা কেউ বলতে পারবেন? এটা ওনার খুব প্রমিনেন্ট একটা নাটক, কিন্তু ওনার আরো বেশ কিছু নাটক আছে। আপনাদের মনে আছে ওনার কোনো নাটকের নাম? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা কি, আমরা হচ্ছে পড়ি। জি, দ্য কেয়ারটেকার। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন রুবেল ভাইয়া, আমরা দেখি আরো কিছু নাটক আমরা দেখবো।
এটাও মডার্ন এজেরই একটা ড্রামা। এটাকে অ্যাবসার্ড ড্রামা বা কমেডি অফ মেনাস বলা হয়। অ্যাবসার্ড ড্রামা তো আমরা কালকে পড়েছি, স্যামুয়েল বেকেটের দ্য ওয়েটিং ফর গোডোরে আমরা দেখেছি আসলে অ্যাবসার্ড ড্রামা আসলে আমাদেরকে বোঝায় যে আমাদের লাইফের যে পারপাস আসলেও নাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের পুরো লাইফের যে হচ্ছে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের লাইফের যে মিনিংলেসনেস, পারপাসলেসনেস, আমাদের যে নেভার এন্ডিং লুপ অফ ওয়েটিং, আমরা যে কোনো একটা অদ্ভুত একটা হোপ, রিনিউয়াল বা সালভেশনের পেছনে ছুটছি, এবং আমরা আসলে একটা হচ্ছে সার্কেলের মধ্যে আসলে কিভাবে আটকে গেছি, এবং আমরা কোনোভাবেই এই জায়গাটা থেকে নিজেদেরকে হচ্ছে কোনোভাবে বের করতে পারছি না। এই জিনিসটা আমরা কালকে দেখেছি। আর কমেডি অফ মেনাস বলতে মূলত বোঝানো হয় যে এখানে মানে দুঃখের কনসেপ্টটাকে অনেক হচ্ছে ওই অ্যাবসার্ডিটির মধ্যে থেকে হচ্ছে হাইলাইট করা হয়। তো এই দুটো জনরাই আমরা মনে রাখতে পারি। যদি প্রশ্ন কখনো খুব কঠিন হয়, অ্যাবসার্ড ড্রামার জায়গায় আমাদের জনরা হিসেবে কমেডি অফ মেনাসও চলে আসতে পারে। আর আমাদের এখানে মেইন থিমটা হচ্ছে, আমরা এখানে হচ্ছে ফিয়ার, পাওয়ার, আইডেন্টিটি অ্যান্ড কন্ট্রোল, ওভারঅল যে একটা ক্রাইসিস আমাদের হচ্ছে ইন্টারনাল, সেটা আমরা এখানে দেখতে পাবো। আমাদের হ্যারোল্ড পিন্টারও একজন ইংলিশ প্লেরাইট, এবং ওনার যে রাইটিং স্টাইল, এটাকে হচ্ছে পিন্টারেস্ক বলা হয়। তো এটা আমরা মনে রাখতে পারি। এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হতে পারে হয়তো। আর উনি 2005-এ হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন, উনি একজন নোবেল লরিয়েট। আর আপনারা বেশ প্রায় সবাই ওনার মেজর রাইটিং গুলো বলে দিয়েছেন, তাও আমি আর একবার হচ্ছে আপনাকে বলে দিচ্ছি, এগুলো আমরা মনে রাখতে পারি কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে দ্য বার্থডে পার্টি পড়ছি, এছাড়াও দ্য কেয়ারটেকার আছে, দ্য হোম কামিং, দ্য ডাম ওয়েটার, বিট্রায়াল আর ওল্ড টাইমস। এগুলো ওনার খুব ইম্পর্টেন্ট প্রমিনেন্ট কিছু কাজ। এখানেও হচ্ছে নাটকটা খুবই ছোট, এবং 2 দিনের একটা ঘটনার উপরে আসলে নাটকটা হচ্ছে লেখা হয়েছে, জাস্ট 2 দিনেরই পুরো একটা টাইমলাইন। এখানেও ক্যারেক্টার খুবই কম। আমাদের যে এখানকার প্রোটাগনিস্ট, ওনার নাম হচ্ছে স্টেনলি ওয়েবার। সে একজন ফর্মার পিয়ানিস্ট। সে এখন খুবই ডিভাস্টেড একটা সিচুয়েশনে আছেন, এবং উনি একটা বোর্ডিং এ আছেন। তো আমাদের যে মেগ বোলস এন্ড পিটি বোলস, ওনারা হচ্ছে বোর্ডিং হাউসের ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি। আমাদের পেটি পোকস হচ্ছে ল্যান্ডলর্ড, আর আমাদের মেগ বোলস হচ্ছে ওনার ওয়াইফ। আপু, কমেডি অফ মেনাসটা হচ্ছে এখানে ওই যে দুঃখবোধ বা দুঃখবাদী যে আমাদের একটা চিন্তা ভাবনা, ধারণা, ওইটাকে আসলে আমরা কিভাবে অ্যাবসার্ডিটির মাধ্যমে হাইলাইট করতে পারি বা একটা ড্রামাতে ইনকর্পোরেট করতে পারি, ওই জায়গাটা নিয়েই মূলত হচ্ছে কমেডি অফ মেনাসটা ডিল করে। মানে এই পুরা নাটকটাতেই আমরা দেখতে পাবো যে আমাদের যে একটা ইন্টারনাল স্ট্রাগল, আমাদের ইন্টারনাল যে একটা হচ্ছে টার্মোইল, ওই ব্যাপারটাকেই পুরোটাই হচ্ছে এই নাটকটার হচ্ছে মেইন জিস্ট। এটাই আসলে কমেডি অফ মেনাসের মধ্যেই পড়ে। আর গোল্ডবার্গ আর ম্যাককান, ওনারা খুবই মিস্টেরিয়াস দুজন ভিজিটর। ওনারা এই নাটকে যখন এন্ট্রি নেন, তখন আসলে আমাদের যে প্রোটাগনিস্ট স্ট্যানলি, ওর পুরো লাইফটাই কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা আমরা দেখবো। আর লুলু নামে একজন ইয়াং ওম্যান আছে, ওনার রোলটা এখানে বেশ অল্প। তো আমাদের নাটকটা আসলে একটা বোর্ডিং হাউসে শুরু হয়, একটা সি সাইড বোর্ডিং হাউস। জি জি, পুরো ব্যাপারটাই মনস্তাত্ত্বিক আপু। তো এই বোর্ডিং হাউসে আমরা তো শুরুতেই বললাম যে মেগ এবং পেটি থাকেন, ওনারা এখানকার ল্যান্ড লর্ড আর ল্যান্ড লেডি। তো স্ট্যানলি এখানকার একমাত্র হচ্ছে বোর্ডার। স্ট্যানলি আগে এখানে পিয়ানিস্ট ছিলেন, কিন্তু এখন উনি আসলে এই জায়গাটাতেই লুকিয়ে আছেন, 1 বছর যাবত উনি ওখানেই আছেন। আমরা ওনার পাস্ট সম্পর্কে কিছুই জানি না, কিন্তু উনি সবসময় নিজের মতো করে একা থাকেন, সবসময় নিজেকে গুটিয়ে রাখেন, উনি কারোর সাথেই তেমন একটা ইন্টারাকশনে কখনোই যান না। এবং মেঘ আসলে তাকে প্রচন্ড পরিমাণে আদর করেন। ওনারা হচ্ছে মানে নাটকে আসলে বলা হয় না যে ওনাদের কোনো ধরনের কোনো আহ, সন্তান আছে কিনা, কিন্তু ওরকম ভাবেই আসলে পোট্রে করা হয়। মেবি দে আর চাইল্ডলেস, এবং তারা হচ্ছে স্ট্যানলিকে একদম নিজের সন্তানের মতোই আসলে আদর করেন। বিশেষ করে মেঘ, উনি খুবই আদর করেন। এবং খুব সাধারণ ছা পোষা একটা বোর্ডিং হাউসই এটাকে দেখলে মনে হয়, কিন্তু আসলে স্ট্যানলির ভেতরে কোনো একটা ট্রমা আছে, যে ট্রমাটা আসলে পুরোটা নাটক জুড়েই হচ্ছে সার্কুলেট হয়, কিন্তু আমরা আসলে কোনোভাবেই জানতে পারি না যে স্ট্যানলির পাস্ট কি, স্ট্যানলির ট্রমা কি, কেন হচ্ছে স্ট্যানলি কোনো কিছুতে ট্রিগার হয়। মানে ওর যে হচ্ছে সাইকোলজিক্যাল কন্ডিশন বা ওর যে সাইকোলজিক্যাল ইস্যু, সেটা আসলে পুরা নাটকের কোথাওই আছে প্রিন্টার হচ্ছে ক্লিয়ার আউট করেননি। এবং এই ব্যাপারটাই আসলে খুব দমবন্ধকর পুরা নাটকটা জুড়ে। তো এরকম করে হঠাৎ করে একদিন পেটি বলেন যে এখানে আরো দুজন নতুন মানুষ আসবে,
তারা হচ্ছেন গোল্ডবার্গ আর ম্যাকন। এই কথাটা শুনেও আসলে স্ট্যানলির মধ্যে অনেক বেশি হচ্ছে পালপিটেশন শুরু হয়ে যায়, ও আরো অনেক বেশি সাফোকেটেড ফিল করে, ওর মধ্যে প্রচন্ড ভয় কাজ করে। এবং ওর কোনো কারণে মনে হয় যে সামহাউ ওর পাস্টের কোনো ট্রমা আবারও হচ্ছে ওর লাইফে হচ্ছে ফিরে আসছে, ওকে অনেক কিছু হয়তো আবারও ট্রিগার করবে। আর এখানে যখন স্ট্যানলি নিজের কথা বলছিল, তখন সে কিন্তু একটা কথা হাইলাইট করেছিল যে আই ইউজ টু প্লে দ্য পিয়ানো, আমি আগে আসলে পিয়ানো বাজাতাম, আমি একজন পিয়ানিস্ট ছিলাম, কিন্তু ওই কাজটা আমি এখন আর করি না, আমি করতে পারি না। তো কেন যে আসলে এই কাজটা হচ্ছে স্ট্যানলি আর করছেন না বা করতে পারছেন না, এই উত্তরটা আসলে আমরা পুরো নাটকে কখনোই পাই না। তো বোর্ডিং হাউসে আমাদের গোলবার্গ আর ম্যাকন যখন আসেন, ওনাদেরকে দেখে প্রথমে খুবই ভদ্র মনে হয়, কিন্তু ওনারা সামহাউ ওনাদের কথা বা ওনাদের কাজ আচরণ দিয়ে স্ট্যানলিকে অনেক বেশি হচ্ছে মেন্টালি প্রেশারাইজ করতে থাকেন, ওকে অনেক বেশি স্ট্রেস অ্যাংজাইটির ভেতর থেকে নিয়ে যাচ্ছিলেন। এবং স্ট্যানলিকে তারা খুব অস্বস্তিকর কিছু প্রশ্ন করেন, যেগুলোর জন্য হচ্ছে স্ট্যানলি কখনোই হচ্ছে প্রিপেয়ার ছিলেন না, যেগুলো নিয়ে কখনোই স্ট্যানলি কারোর সামনে ওপেন আপ হননি। এবং ওরা পুরো একটা হচ্ছে মানে সাইলেন্ট যে টর্চার বলি আমরা, বা সাইলেন্ট একটা ট্রিটমেন্ট মানে ইন নেগেটিভ সেন্স, ওইটা হচ্ছে ওরা কন্টিনিউয়াসলি স্ট্যানলির উপরে হচ্ছে চালিয়ে গেছে। ওরা ওর পরিচয় নিয়ে, ওর আইডেন্টিটি, ওর পাস্ট, ওর হচ্ছে সেলফ কনফিডেন্স, সমস্ত কিছু নিয়েই ওকে ক্রমাগত হচ্ছে প্রশ্ন করে করে অনেক বেশি হচ্ছে সাফোকেশনের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু হচ্ছে হঠাৎ করে মেঘের কাছে মনে হয় যে আজকে স্ট্যানলির বার্থডে, কিন্তু স্ট্যানলি কখনোই কারোর সাথে শেয়ার করেনি যে তার কবে বার্থডে। মানে জিনিসগুলো দেখেন কি পরিমাণ অ্যাবসার্ড, এখানে আসলে যে যার মতো যা ইচ্ছা করে যাচ্ছে, কেউ হচ্ছে মানে যার জন্য করছে বা যাকে নিয়ে করছে তার কাছে এসে কখনোই কোনো কিছু জানতে চাচ্ছে না। মানে জিনিসগুলো ঠিক এতটাই হচ্ছে খুবই আমাদেরকেও কিন্তু যখন আমরা পড়ছি আমাদের মধ্যে খুব একটা সাফোকেশন কাজ করছে, যেখানে আসলে কি হচ্ছে কেউ আসলে বুঝতে পারছে না। তো স্ট্যানলি বারবার করে হচ্ছে মেঘকে বলার চেষ্টা করেন যে আজকে ওর বার্থডে না। তো স্ট্যানলি কোনোভাবেই এটা শুনতে চাচ্ছেন না, উনি ওর জন্য বার্থডে পার্টি করবেন। এবং স্ট্যানলি যে বারবার বলছেন যে ইট ইজ নট মাই বার্থডে, ওর কথাটা যে কেউ শুনছে না, মানে ওর কথার আসলে এখানে যে কোনো গুরুত্ব নাই। প্রত্যেকটা মানুষ ওর উপরে তাদের হচ্ছে আইডিওলজি, তাদের ফিলোসফি বা তাদের স্টেটমেন্ট যে ফোর্সফুলি ইম্পোজ করছে, এটা আমরা এখানে খুব মানে একটা বিটার ওয়েতে দেখতে পাই। তো আমাদের রাতে বার্থডে পার্টি শুরু হয়। মেঘ বা লুলু, যার কথা বললাম, ইয়াং ওম্যান, ও হচ্ছে স্ট্যানলির সাথে খুব ফ্লার্ট করার ট্রাই করতো। সবাই এখানে আসে, আমাদের নতুন যে ভিজিটার আছেন দুজন, ওরাও আসছে। তো স্ট্যানলিও এই পার্টিতে হচ্ছে থাকে। তো পার্টিটা হচ্ছে শুরুতে মানে খুব মনে হচ্ছে যে খুব মজা, কিন্তু আস্তে আস্তে হচ্ছে সিচুয়েশনটা অনেক বেশি হচ্ছে সাফোকেটিং হয়ে যায়। এবং স্ট্যানলি বুঝতেও পারে না যে এটা আসলে ওটা ওর জন্য একটা ট্র্যাপ ছিল। এবং পুরো ট্র্যাপ মানে পুরো ট্র্যাপটাই হচ্ছে সাইকোলজিক্যাল। তো হঠাৎ করে যখন আলো নিভে গেল বা সবকিছু অন্ধকার হয়ে গেল, স্ট্যানলি তখন অনেক বেশি ডিভাস্টেড হয়ে গেল, কারণ স্ট্যানলি অন্ধকারটা নিতে পারতো না। অন্ধকারের সাথে ওর কোনো ট্রমা আছে, ওকে ও অনেক দিক থেকে হচ্ছে ট্রিগার হচ্ছিল। এবং সবাই তো মনে করলো যে সারা রাত ধরে পার্টি অনেক ভালোভাবে চলেছে, আহ মেঘ অনেক খুশি, পেটি অনেক খুশি। কিন্তু পরদিন সকালে যেটা হলো, আমরা দেখলাম যে স্ট্যানলি আসলে সামহাউ একটা হচ্ছে মানে মানুষের হাতের পুতুলের মতো হয়ে গেছে। মানে স্ট্যানলি নিজের উপরে নিজের কোনো ধরনের কোনো ইমোশনাল বা ফিজিক্যাল কোনো ধরনের কোনো কন্ট্রোল অ্যাজ এ হিউম্যান বিং নাই। সে ঠিক মতো হাঁটতে পারছে না, সে কথা বলতে পারছে না। গোলবার্গার ম্যাকক্যান হচ্ছে হচ্ছে তাকে হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে ট্রিট করছে, ওরা ওকে হচ্ছে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে, ওরা ওকে ধরে নিয়ে যাচ্ছে, এবং ওকে দেখে পুরাই মনে হচ্ছে যে ও এখন জাস্ট একটা পাপেট। মানে গোলবার্গ আর ম্যাককানের হাতের একটা পাপেটের মতো করে হচ্ছে স্ট্যানলি ঘুরছে। এবং ওরা বলছে যে স্ট্যানলিকে ওরা ঘুরতে নিয়ে যাবে। এবং মেক তো মনে মনে খুব খুশি যে আচ্ছা স্ট্যানলি সবসময় একা একা থাকে, ও হয়তো দুজন হচ্ছে কম্প্যানিয়ন পেয়েছে, ওরা ওর সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করবে, স্ট্যানলি হয়তো হচ্ছে একটু বেটার ফিল করবে ওদের সাথে থেকে। কিন্তু এখানে আসলে কোনোভাবেই স্ট্যানলি কোনো কিছুই আসলে যেহেতু তাদেরকে বলতে পারছে না, মানে স্ট্যানলি কমপ্লিটলি সাইলেন্ট হয়ে গেছে। তো মেঘ যদিও বুঝতে পারেন না, বাট মেঘের হাজবেন্ড পেটি, ওনার মধ্যে একটা ডাউট কাজ করে, এবং ওনার কাছে মনে হচ্ছিল যে আসলে স্ট্যানলি নিজে থেকেই কিছু করতে চাচ্ছে না, যা কিছু করা হচ্ছে স্ট্যানলির উপরে মানে জোরকৃত ভাবে করা হচ্ছে। তো এখানে হচ্ছে
আমরা যে ওই যে হ্যালুসিনেশনের ভেতরে যখন থাকি বা ডিসিলিউশনমেন্টের ভেতরে যখন থাকি বা আহ, আমরা যদি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলো নিয়ে আমাদের জানাশোনা থাকে, আমরা কিন্তু জানি যে একদম যে এক্সট্রিম একটা স্টেট সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। এবং একটা মানুষ যদি স্কিজোফ্রেনিয়ার মধ্যে ঢুকে যায়, তখন আসলে তার পক্ষে কখনোই আসলে নর্মাল লাইফে ব্যাক করা সম্ভব হয় না। তো এটার একটা ইন্টারপ্রিটেশন এরকমও আছে যে ওই রকম একটা স্টেটেই আসলে ওকে টর্চার করে করে নিয়ে যাওয়া হয়েছে, যে ওর আসলে ওর উপর কোনো ধরনের কোনো কন্ট্রোল বা ফাংশনিং কোনো অ্যাবিলিটি এখন আর নাই। তো এখানে পেটি আর মেঘ ওনাদের দুজনের দুটো কোট আমি অ্যাড করেছি, যেটা হচ্ছে এই পুরো হচ্ছে অ্যাক্ট, মানে লাস্ট যে অ্যাক্ট আমাদের নাটকের, ওটার একটা জিস্ট এখানে হচ্ছে পোর্ট্রে করে। সেটা হচ্ছে উনি বারবার করে স্ট্যানলিকে বলছে যে স্ট্যান, ডোন্ট লেট দেম টেল ইউ হোয়াট টু ডু। কিন্তু উনি হচ্ছে ওর মধ্যে ওই কনসাসনেসটা হচ্ছে আবার রিগেইন করার ট্রাই করছে, কিন্তু এটা কোনোভাবেই তো হচ্ছে ওয়ার্কআউট করেনি। আর মেঘ নিজেও হচ্ছে খুব হ্যালুসিনেশনের ভেতর থেকেই আছেন, এবং ওনার কাছে মনে হচ্ছে আই ওয়াজ দ্য বেল অফ দ্য বল, মানে আমি হচ্ছে ওই জায়গাটার খুব আকর্ষণ ছিলাম, এবং আমি হচ্ছে খুব সুন্দরভাবে আসলে ওর বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করতে পেরেছি। তো পেটি অনেক চেষ্টা করেছেন যে স্ট্যানলি যেন এই হ্যালুসিনেশন বা এই হচ্ছে ডিলেমাটা থেকে হচ্ছে ফেরত আসেন, কিন্তু আসলে স্ট্যানলি আর কখনোই ফেরত আসতে পারেনি। আর পেগ কখনোই আসলে সত্যিটা জানতে পারেনি, মানে উনিও এই হ্যালুসিনেশনটার ভেতরেই নিজেকে আটকে রেখেছেন যে বার্থডে পার্টিটা অনেক হচ্ছে ভালো হয়েছিল, কিন্তু উনি আসলে কখনোই জানতে পারেননি যে এই পার্টিটা কিভাবে হচ্ছে স্ট্যানলিকে হচ্ছে কমপ্লিটলি হচ্ছে ডিস্ট্রয় করে দিয়েছিল। ওয়েটিং ফর গোডোর মতো এই বার্থডে পার্টিটাও হচ্ছে মানে অ্যাবসার্ডিটি, লাইফের মিনিংলেসনেস, নাথিংলেসনেস এবং একটা পারপাসলেসনেস, যে একটা লাইফ, পুরো লাইফের যে পয়েন্টলেস একটা সিচুয়েশন, এটা থেকেই হচ্ছে শেষ হয়, এবং বেশ অস্বস্তিকর ভাবেই আসলে গল্পটা শেষ হয়। এখানেও থিমগুলো আমরা দেখেছি। এখানে আমরা মানে ফিয়ারটা কিভাবে আমাদের মধ্যে কাজ করে, এখানে পাওয়ার প্র্যাকটিস দেখেছি, আইডেন্টিটি ক্রাইসিস দেখেছি, আর মেনাস, এটা তো আমরা বললাম যে এই যে বিপদ, এই যে দুঃখ, এটাকে আমরা হচ্ছে ফিল করতে পারছি পুরোটা হচ্ছে ঘটনা জুড়ে, কিন্তু আমরা কেউই আসলে এটাকে এক্সপ্লেন করতে পারছি না, মানে পুরো ব্যাপারটাই সাইকোলজিক্যাল, আমরা সেন্স করতে পারছি, বাট এটা এতটাই হচ্ছে দমবন্ধকর যে আমরা এটাকে হচ্ছে কোনোভাবেই মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে এটাকে কিভাবে আমরা বোঝাবো। এখানে কন্ট্রোল আমরা দেখেছি যে কিভাবে গোলবার্গ আর ম্যাকম্যান হচ্ছে স্ট্যান্ডের উপরে ফোর্সফুলি হচ্ছে ওদের পাওয়ার প্র্যাকটিস করেছে। আইসোলেশন আমরা দেখেছি যে স্ট্যানলি হচ্ছে নিজের পরিবার, নিজের জগৎ, নিজের জীবন থেকে পালিয়ে বেরিয়ে কিভাবে হচ্ছে এই বোর্ডিং হাউসে নিজেকে হচ্ছে গুটিয়ে রেখেছেন। আর কমিউনিকেশন ফেইলার, এখানে তো আমরা এটা দেখলাম যে কেউই আসলে প্রপার ওয়েতে কমিউনিকেট করতে পারেনি এখানে। আর ইগনোরেন্স, যে মেঘকে হচ্ছে অনেকভাবে পেটি বোঝানোর চেষ্টা করছে, বাট মেঘ হচ্ছে একটা সেলফ ডিনায়ালের মধ্যে আছে, সে কোনো কিছু আসলে বোঝার মতো স্টেট নাই। এবার আমরা উপন্যাস পড়বো। আপনারা অবশ্যই উপন্যাসের নাম সবই শুনেছেন, 100 ইয়ার্স অফ সলিটিউড, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজের। এটার উপরে নেটফ্লিক্সে একটা সিরিজ এসেছে, আপনাদের সময় সুযোগ হলে, সম্ভব হলে আপনারা দেখতে পারেন। কারণ অনেক সময় তো আসলে আমাদের গল্পগুলো বা উপন্যাসগুলো পড়া হয় না, কিন্তু যেহেতু সিরিজটা হচ্ছে এই বইয়ের অ্যাডাপ্টেশনের উপরেই হচ্ছে বানানো হয়েছে, আপনারা সিরিজটা দেখতে পারেন, সিরিজটা ইন্টারেস্ট। আর যেহেতু হচ্ছে এখানে কিছু ম্যাজিক্যাল রিয়েলিজম আর ইমাজিনেশনের কনসেপ্ট আছে, হোপফুলি আপনাদের ভালো লাগতে পারে। আর আপনারা সম্ভব হলে এটার বাংলা অনুবাদ বইটাও পড়তে পারেন, নিঃসঙ্গতার 100 বছর। আমাদের মার্কুইজ প্রথমে স্প্যানিশেই পুরো উপন্যাসটা লিখেছিলেন, কিন্তু উনি একজন কলম্বিয়ান রাইটার ছিলেন। জি, এটা নোভেল। এটা হচ্ছে আমাদের পোস্ট মডার্ন বা ল্যাটিন আমেরিকান বুম নামে বলা হয় এটা লিটারারি এইজ কে। ল্যাটিন আমেরিকান বুম হচ্ছে ওই সময়টাতে ল্যাটিন আমেরিকান যে লিটারেচার, এটা খুব, সিরিজটার নাম এটাই আপু, 100 ইয়ার্স অফ সলিটিউড নেই, যেটা হচ্ছে আমাদের উপন্যাসের নাম, আমাদের সিরিজেরও সেটাই নাম। এটা লাস্ট ইয়ার ডিসেম্বরে রিলিজ হয়েছে প্রবাবলি। আমাদের জনরাটা নোভেল। আর আমরা এখানে বুয়েন্দিয়া ফ্যামিলির গল্প শুনবো, যে গল্পটা হচ্ছে একটা ইমাজিনারি একটা প্লেস মাকন্দতে হয়েছে। আর আমরা জানি যে মার্কুইজ হচ্ছে ম্যাজিক্যাল রিয়েলিজমের জন্য খুবই বিখ্যাত, এবং আমরা ম্যাজিক্যাল রিয়েলিজমটাকে হচ্ছে কোলব্রিজের উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফের সাথে অনেকভাবে হচ্ছে রিলেট করতে পারি, যে আমরা যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটতে দেখছি, ওগুলো আসলে কোনো কিছুই সত্যি না, বাট আমরা মনে করছি যে না, ওই জিনিসগুলো হচ্ছে, আমরা আমাদের ডিসবিলিফটাকে সাসপেন্ড করেই আসলে এই গল্পের ভেতরে ঢুকছি, এবং প্রত্যেকটা জিনিসকে আমরা হচ্ছে মনে করছি যে
এটা হচ্ছে সত্যিকার অর্থেই ঘটছে। তো আমাদের এখানে মেইন থিম যেটা সলিটিউড, আমাদের নিঃসঙ্গতা আছে, আমাদের টাইম আছে, ফ্যামিলি অ্যান্ড হিস্ট্রি, মানে টাইমের যে একটা সার্কুলার মোশন, এটা পুরোটাই আমরা হচ্ছে এই গল্প জুড়ে দেখতে পাবো। মার্কুইজও একজন নোবেল লরিয়েট, উনি লিটারেচারে 1982 সালে হচ্ছে নোবেল পেয়েছিলেন। আর আহ, আমরা তো 100 ইয়ার্স অফ সলিটিউড এখন পড়ছি, ওনার আরেকটা বিখ্যাত লেখা, মানে আপনারা যদি এখান থেকে 100 ইয়ার্স অফ সলিটিউডের পরে আর কোনো লেখা মনে না রেখে জাস্ট একটা লেখা মনে রাখতে চান, তাহলে আপনারা মনে রাখবেন লাভ ইন দ্য টাইম অফ কলেরা। আর বাকিগুলো আপনারা জাস্ট নাইস টু নো হিসেবে পড়ে যান, মনে থাকলে তো ভালো, বাট মানে প্রেশার নেওয়ার মুখস্থ করার কোনো দরকার নেই। ক্রনিকল অফ আ ডেথ ফরটোল্ড আছে, দ্য অটম অফ দ্য প্যাট্রিয়ার্ক, নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল অ্যান্ড লিভ স্টর্ম। প্রিভিয়াস গল্প পরে আমরা এর আগে যে গল্পটা পড়লাম, আমরা এর আগে একটা নাটক পড়েছি আপু, দ্য বার্থডে পার্টি, হ্যারল্ড পিন্টারের। এখানে আসলে আমাদের ক্যারেক্টারগুলো খুব সিলেক্টিভ, এবং এই ক্যারেক্টারগুলো আমরা দেখবো যে প্রত্যেকটা প্রজন্ম ধরে এই ক্যারেক্টারগুলো কিভাবে ফিরে আসছে, ওনাদের প্রত্যেকের নামের কিভাবে হচ্ছে রিপিটেশন হচ্ছে। মানে আমরা যেরকম হচ্ছে দেখেছি যে জর্জ ওয়াশিংটন বুশ, জর্জ ওয়াশিংটন বুশ জুনিয়র, তো এইখানেও এই সিচুয়েশনটা আমরা দেখবো যে জোসে আর্কাদিও বুয়েন্দিয়া, এই নামটা আসলে প্রত্যেকটা প্রজন্মেই ওদের পরিবারের কারো না কারো হচ্ছে রাখা হচ্ছে, এবং প্রত্যেকটা জিনিসই খুব সার্কুলার মোশনে হচ্ছে ঘুরছে, ওদের টাইম আর ওদের হিস্ট্রি প্রত্যেকটা একটা আর একটার সাথে ইন্টারকানেক্টেড, ওদের এক একজনের লাইফ কিভাবে ওদের হচ্ছে ফোর ফাদারদের সাথে ইন্টারকানেক্টেড। তো আমাদের যে জোসে আর্কাদিও বুয়েন্দিয়া, উনি হচ্ছে আমাদের মাকোন্ডো, যে আমাদের ইমাজিনারি যে সেটিংটা ওটার হচ্ছে ফাউন্ডার, আর ওনার ওয়াইফ হচ্ছে উর্সুলা, উনি হচ্ছে বুয়েন্দিয়া ফ্যামিলির স্ট্রং মাদার ফিগার। আর আমরা এখানে কর্নেল অরেলিয়ানো বুয়েন্দাকে দেখেছি। অ্যামারান্তাও আছে, এটা হচ্ছে আর্কাদিও বুয়েন্দিয়ার উর্সুলার মেয়ে। রেবেকা আছে, উনি আবার অ্যাডপ্টেড ডটার বুয়েন্দিয়া ফ্যামিলির। আর রেমেডিওস দ্য বিউটি আছে, উনিও আছেন অরেলিয়ানো ব্যাবিলনিয়া আছেন। আর ম্যালিকুয়েডিস আছেন, তো উনি একজন জিপসি। উনি এখানে ম্যাজিক নলেজ এগুলো নিয়ে হচ্ছে অনেক বেশি হচ্ছে ইনভলভমেন্ট শো করেছেন। তো আমাদের গল্পটা এভাবেই শুরু হয় যে জোসে আর্কাডিও বুয়েন্ডিয়া আর উর্সুলা ওদের নিজেদের যে পুরনো জীবন, ওদের নিজেদের পুরনো গ্রাম সবকিছু ছেড়ে একটা নতুন জায়গায় আসে, নতুন একটা জায়গা, নতুন একটা গ্রাম, ওদের নিজেদের একটা নতুন জগৎ তৈরি করে, এবং ওই জায়গাটাকে ওরা হচ্ছে নাম দেয় মাকুন্দ নামে। এবং মাকুন্দ কিন্তু বাইরের জগতের থেকে সম্পূর্ণ আলাদা একটা জায়গা, বাইরের পৃথিবীর সাথে মাকুন্দর কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। মানে এটা শুধুমাত্রই বুয়েন্দিয়া পরিবারকে হচ্ছে সার্কুলেট করে ঘুরতে থাকে, বুয়েন্দিয়া পরিবারেরই পুরো জায়গাটা হচ্ছে মাকুন্দ, মাকুন্দর সাথে আমাদের বাইরের পৃথিবীর কোনো ধরনের কোনো কানেকশন নেই। মানে আমরা এটাকে এভাবে ভাবতে পারি যে আমরা বলি না যে এলিয়ান কোনো একটা গ্রহ, মানে ওটার সাথে আসলে পৃথিবীর কোনো কানেকশন নেই, আমরা মাকুন্দকে এভাবেও রিলেট করতে পারি চাইলে। তো আমাদের যে আহ, জোসে আর্কান্দিও বুয়েন্দা, সে হচ্ছে অনেক বেশি কৌতূহলী একজন মানুষ, তার অনেক কিছু নিয়ে অনেক কিউরিয়াসিটি, সে অনেক কিছু জানতে চান। এবং মাকন্দতে যখন হচ্ছে আমাদের ম্যালকয়েডিস নামের একজন জিপসি আসেন, উনি অনেক ধরনের ম্যাজিক দেখান, অনেক ধরনের খেলা দেখান, এবং খুব অদ্ভুত অদ্ভুত জিনিস যখন করেন, উনি হচ্ছে বরফ নিয়ে, চুম্বক নিয়ে, দূরবীন নিয়ে অনেক নতুন নতুন হচ্ছে ইনোভেশন হচ্ছে যখন গোয়েন্দিয়ার সামনে নিয়ে আসেন, তখন ওগুলো দেখে গোয়েন্দিয়া অনেক বেশি সারপ্রাইজ হয়ে যান, এবং ওনার কাছে মনে হয় যে আসলে আমাদের রিয়েলিটির চেয়ে আমরা যে ইমোশনটাকে বিলং করি, ইমাজিনেশনের ভেতরে থাকতে চাইলে, বা আমরা যদি ইমোশন বা ইমাজিনেশনের একটা এমালগামেশন করতে পারি আমাদের লাইফে, তখন আমরা হচ্ছে এই জ্ঞান আবিষ্কারে কল্পনার জগতে ডুবে থাকলে আমাদের যে রিয়েলিটি, আমাদের যে রিয়েল লাইফের যে স্ট্রাগল, আমাদের ডিলেমা, আমাদের হচ্ছে যে সাফারিংস, ওই জায়গাগুলো থেকে আমরা আসলে একটা স্কেপ পাবো না। এটা কাইন্ড অফ একটা হচ্ছে পালিয়ে বেড়ানো, বাট ইন আ ইন্টেলেকচুয়াল ওয়ে। তো উর্সুলা কিন্তু আবার এখানে হচ্ছে মাকন্ডর মতো না, উনি খুবই হচ্ছে রিয়েলিস্টিক স্ট্রং একটা ক্যারেক্টার, এবং উনি অনেক বেশি প্র্যাকটিক্যাল, এবং উনি ওনাদের পুরো পরিবারটাকে হচ্ছে খুব স্ট্রংলি হোল্ড করার ট্রাই করেন। তো আমাদের হচ্ছে গল্পটা এরকম ভাবেই একটা লাইন দিয়ে শুরু হয় যে মেনি ইয়ার্স লেটার অ্যাজ হি ফেস দ্য ফায়ারিং স্কোয়াড। এখানে ফায়ারিং স্কোয়াড, এখানে আমরা দেখছি যে আমাদের আগুনের খেলা, আমাদের জাদু, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে যে ম্যাজিক্যাল রিয়েলিজম বা জাদু বাস্তবতায় কিভাবে করে আমাদের পুরো গল্প জুড়েই আসলে আমরা এই জিনিসটা দেখতে পাই, সেটা আমরা এই স্টার্টিং এর মাধ্যমে ভেতরে ঢুকে দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আমাদের
গোয়েন্দিয়া পরিবার বড় হচ্ছে, পরিবারের নতুন নতুন মানুষ আসছে, কিন্তু একই নাম ওনারা বারবার করে কিন্তু রাখছেন। জোসে আর্কাদিও, অরেলিয়ানো, অ্যামারান্থা, মানে এই যে রিপিটেড নাম, এটা কিন্তু আমাদেরকে এটাই দেখাচ্ছে যে আমাদের যে পরিবারের ইতিহাস, এটা বারবার করে হচ্ছে আমাদের নতুন যে প্রজন্ম তার ভেতরে ফেরত আসছে। এবং আমরা একটা হচ্ছে নেভার এন্ডিং সার্কুলার মোশনের মধ্যে, সময়ের আর হিস্ট্রির মধ্যে আটকা পড়ে গেছি, যে হচ্ছে ব্যারিয়ারটাকে আমরা আসলে কোনোভাবেই ভাঙতে পারছি না। তো আমাদের যে অরলিয়ানো বুয়েন্দিয়া, সে হচ্ছে বড় হয়ে যুদ্ধে যান, সিভিল ওয়ারে অংশ নেন, কিন্তু মানে তার ভেতরের যে সলিটিউড, ওই জায়গাটা থেকে সে কখনোই হচ্ছে বের হতে পারেননি। উনি অনেক কিছু লাইফে অ্যাচিভ করেছেন, যুদ্ধে করে জিতেছেন, হেরেছেন, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আসলে ওনার লাইফটা আসলে খুবই মিনিংলেস। ওনার লাইফে উনি আসলে কোনো পারপাস খুঁজে পাননি। বা এই যে রেমিডিওস দ্য বিউটি, পরিবারের একজন হচ্ছে ফিমেল ফিগার, উনিও হচ্ছে মানে খুবই আলাদা সবার চেয়ে, এবং হঠাৎ করে উনি হচ্ছে আকাশে উঠে যাচ্ছে, মানে এই জিনিসগুলো তো আসলে কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র তখনই সম্ভব যখন আমরা আসলে রিয়েলিটি আর ম্যাজিককে হচ্ছে একসাথে হচ্ছে ব্লেন্ড করতে পারি, যে কাজটা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ ওনার পুরো হচ্ছে রাইটিং জুড়ে করেছেন। ম্যাজিক্যাল রিয়েলিজমের যে এই জায়গাটা, যে জাদু আর বাস্তবতাকে উনি একসাথে করে এমন ভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে যে আমরা বুঝতে পারছি যে এগুলো কোনো কিছুই বাস্তবে কখনোই সম্ভব না, বাট আমরা হচ্ছে এটা হচ্ছে বিলিভ করছি। কার কথা বলা হচ্ছে ফাহমিদা আপু, আপনার প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না। সলিটিউডটা এখানে প্রত্যেকেই হচ্ছে, প্রত্যেকের মধ্যে একটা নিঃসঙ্গতা আমরা বয়ে বেড়াচ্ছি। সেটা আপনি হচ্ছে অরলিয়ানো বুয়েন্দিয়ার কথা বলেন, রেমিডিওস দ্য বিউটির কথা বলেন, বা অ্যামারান্থের কথা বলেন, এখানে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে একা। প্রত্যেককে মিলে একটা পরিবার, কিন্তু ওনাদের প্রত্যেকের যে নিঃসঙ্গতা, এটার ডেফিনেশনটা কমপ্লিটলি ডিফারেন্ট, এবং ওনারা কেউই কারো এই নিঃসঙ্গতার জায়গাটাকে হিল করতে পারে নাই কখন। তো আমরা ওটাই দেখলাম যে আমাদের যে মাকন্দ, আমাদের যে হচ্ছে ইমাজিনারি যে সেটিং, ওখানে আসলে এই যে ম্যাজিক আর রিয়েলিটি, এটাকে আমরা কোনোভাবেই হচ্ছে আলাদা করতে পারি নাই। এখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন আছে। সবার মধ্যেই যেহেতু একটা সলিটিউড ছিল, এবং সবার মধ্যেই হচ্ছে মানে ভালোবাসার খুব ক্রেভিংস ছিল, এবং এখানে একটা লাইন হচ্ছে উঠে এসেছে যে দের ইজ অলওয়েজ সামথিং লেফট টু লাভ। আমরা যে সময়টাতে এসে মনে করি যে আহ, জীবনকে আমাদের কোনো কিছু আর দেয়ার নাই, জীবনের থেকে আমাদের কোনো কিছু আর পাওয়ার নাই, মানে বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে আমরা, সেটা আমাদের যে কোনো ধরনের মানে সম্পর্ক হতে পারে, সেটা আমাদের পরিবারের সাথে সম্পর্ক হতে পারে, বন্ধুর সাথে সম্পর্ক হতে পারে, আমাদের সেটা হচ্ছে আমাদের পার্টনারের সাথে সম্পর্ক হতে পারে। অনেক সময় আমরা খুব হাল ছেড়ে দিই, আমাদের কাছে মনে হয় যে উই আর টায়ার্ড, আমরা গিভ আপ করে যাই। কিন্তু এই জায়গাটা আমাদেরকে কিন্তু ওই রিয়েলিটি চেকটাতেই নিয়ে যায় যে আসলে সবসময় আমাদের কাছে আসলে ভালোবাসা দেওয়ার মতো কিছু না কিছু থাকে, আমাদেরকেই জাস্ট ওয়েটা ফাইন্ড আউট করতে হয়। মানে আমরা কখনোই আসলে পরিপূর্ণভাবে নিঃশেষ হয়ে যাই না কাউকে ভালোবাসা দিতে গিয়ে। তো আমাদের সময়টা এভাবে করেই হচ্ছে মাকুন্দতে সার্কুলেট হতে থাকে, আমাদের টাইম আর হিস্ট্রি এখানে বারবার হচ্ছে রিপিট হতে থাকে। আর হঠাৎ করেই একটা সার্টেন টাইমের পরে, যখন প্রজন্মের পর প্রজন্ম ধরে ওরা দেখছে যে এভাবে করেই আসলে ওরা একটা সার্কুলার নেভার এন্ডিং লুপের মধ্যে আটকা পড়ে গেছে, বাইরের পৃথিবীর সাথে ওদের কোনো যোগাযোগ নাই, একটা সময় ওই জায়গাটাও ক্রিয়েট হয়। এখানে বানানা কোম্পানি আসে, ওরা হচ্ছে ব্যবসা, রাজনীতি সমস্ত কিছু এখানে শুরু করে। এখানে ওয়ার্কিং ক্লাসের উপর যে ডমিনেশন সেটা দেখানো হয়, ওয়ার্কিং ক্লাসের স্ট্রাগলটা দেখা হয়, সমস্ত কিছু এখানে চলে। কিন্তু প্রত্যেকটা জিনিসই আবার হচ্ছে ওরা ওদের হিস্ট্রি থেকে ইরেজ করে ফেলছে। যেমন আমরা কালকে 1984-এ দেখেছিলাম যে কিভাবে হচ্ছে হিস্ট্রিকে ফ্যাব্রিকেট করা হয়, কিভাবে করে হচ্ছে মানুষকে সত্যটা ভুলে যেতে বাধ্য করা হয়। এই সিচুয়েশনটা আমরা এখানেও দেখেছি। তো আমাদের যে মাকন্ড, ওর যে নিজের একটা এসেন্স ছিল, ওই জায়গাটা আস্তে আস্তে হচ্ছে ফেড হতে থাকে। বুয়েন্ডিয়া পরিবারের মধ্যেও হচ্ছে স্ট্রাকচারাল একটা ডিসফাংশন আমরা দেখতে পাই, ওদের পরিবার ভাঙতে থাকে। এবং একদম পরিবারের শেষের যে মানুষ আমরা দেখলাম, মানে শেষ প্রজন্মের যে মানুষ, অরেলিয়ানো ব্যাবিলিওনা, ব্যাবিলোনিয়া, উনি হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্ট পায়, এবং ম্যানুস্ক্রিপ্টটা উনি হচ্ছে খুব গোপন একটা জায়গায় আসলে খুঁজে পায়, যে এই জায়গাটায় ম্যানুস্ক্রিপ্টটা অনেক বছর ধরে, অনেক প্রজন্ম ধরে এখানে আসলে এটা খুব আর্কাইভ করে রাখা হয়েছিল। এবং এটা হচ্ছে ম্যালিকুয়েডেস, আমাদের যে সেই জিপসি, যে আমাদের হচ্ছে এই ম্যাজিক্যাল রিয়েলিজমের এই জগৎটাতে আমাদেরকে নিয়ে এসেছিল, মাকুন্দকে নিয়ে এসেছিল বুয়েন দিয়ার মাধ্যমে। তো এখানে উনি পুরোটাই লিখে গিয়েছিলেন, এবং অর্লিয়ানো তখন বুঝতে পারে যে বুয়েন দিয়া যে পরিবারের যে ইতিহাস, এটা আসলে আগে থেকেই লেখা ছিল। এটা হচ্ছে নতুন করে কোনো কিছুই হয়নি, পুরো জিনিসটা আগে থেকে যেভাবে লেখা ছিল
সমস্ত কিছু, ওদের হচ্ছে ফেট, ওদের ফ্যামিলি, ওদের রিলেশনশিপ, ওদের রিয়েলিটি, ওদের লাইফের যে স্ট্রাগল বা ওদের পুরো টাইম আর হিস্ট্রির যে একটা ইন্টারকানেকশন, একটা লুপ হোল, প্রত্যেকটা জিনিসই আসলে আগে থেকেই হচ্ছে পূর্ব নির্ধারিত ছিল এবং কোনো কিছুই নতুন করে ঘটেনি। প্রত্যেকটা জিনিস ওদের লাইফে একদম যেভাবেই ম্যানুস্ক্রিপ্টে লেখা ওইভাবেই ঘটেছে। এবং এখানে লাস্টে একটা খুব বড়সড় একটা স্টর্ম হয়। এই স্টর্ম হওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের মাকন্দ হচ্ছে একদম চিরতরে ধ্বংস হয়ে যায়। এবং এই অংশটা আমাদেরকে সে দেখায় যে এই যে বুয়েন্দিয়া পরিবারের যে সলিটিউড, এই যে 100 বছরের একটা লুপ, এটা আসলে কারোই ব্যক্তিগত না। এই পুরো সলিটিউডটা, এই নিঃসঙ্গতাটা ইতিহাসের সাথে জড়িত, এটা পরিবারের সাথে জড়িত, এটা আমাদের ভাগ্যের সাথেও জড়িত। এটা যদি আমরা নিজেদের লাইফের সাথেও রিলেট করি, আমরা যদি আমাদের নিজেদের ফ্যামিলি হিস্ট্রির সাথেও রিলেট করি, আমরা কিন্তু অনেক দিক থেকেই এটাকে হচ্ছে কানেক্ট করতে পারবো। যে আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো একটা জায়গায় গিয়ে একটা হচ্ছে ভয়েড, একটা স্পেস থাকে যে জায়গাটা আসলে কখনোই আমরা কোনোভাবে ফিল আপ করতে পারি না। এবং এই জায়গাটাকে নিয়েই কিন্তু আসলে আমরা সামনে আগাই, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভয়েডটা নিয়েই আসলে আগাই, যেটা কোনোভাবেই হচ্ছে আমরা রিপ্লেস বা ইরেজ করতে পারি না। এবং আমাদের লাস্টটা লাইনটা এভাবেই শেষ হয়ে যায়, মানে যে দ্য রেস ইজ কন্ডেম টু 100 years অফ সলিটিউড। মানে 100 years অফ সলিটিউডের পরে ওদের যে গোষ্ঠীগত যে সাফারিংসটা, এটা আসলে ওরা 100 বছর ধরে বয়ে বেড়ানোর পরে এটার একটা শেষ আমরা দেখতে পাই। কিন্তু আসলেও কি এটা শেষ, নাকি এটা থেকে আবার নতুন কোনো শুরু হবে, এরকম একটা কোয়েশ্চেন মার্ক আসলে আমাদের সামনে রেখে যাওয়া হয়। এবং এই যে মডার্ন এজ বা পোস্ট মডার্ন এজের যে রাইটিং গুলো আমরা যখন দেখি, আমরা কিন্তু সবসময় দেখি যে এখানকার যে এন্ডিং গুলো খুব প্লেন আর সিম্পল হয় না। এখানে প্রত্যেকটা টাইমেই দেখবেন প্রত্যেকটা রাইটার কোনো না কোনো ভাবে রিডারদের দিকে কোনো একটা প্রশ্ন ছুড়ে দিয়ে যান, যে আসলেও যে আমরা যেভাবে ভাবছি আমাদের জীবনটা কি সেভাবে আসলে আবর্তিত হয়, নাকি এটার পরেও হচ্ছে এমন কোন একটা প্রশ্ন থাকে যে প্রশ্নটার উত্তরের পেছনে আমরা আসলে সারা জীবন ধরে ছুটে বেড়াই। তো এই অস্বস্তিকর সিচুয়েশনটা আসলে মেইনলি আমাদের যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, এটার পরে আমাদের মানুষের ভেতর যে সাইকোলজিক্যাল টার্মোয়েল, এটাকে হচ্ছে ওনারা প্রত্যেকটা জায়গায় হচ্ছে পোক করে গেছেন, যে আমরা আসলে পুরো হিউম্যান যে রেস বা হিউম্যান বিং হিসেবে কতটা হচ্ছে ভেঙে চুরে গেছি, এবং আমরা আসলে নিজেদের ভেতরেই নিজেরা কতটা ভাঙাচোরা, যে আমাদের কাছে কোনো কিছুরই আসলে আর কোনো উত্তর নাই। এখানকার থিমগুলো হচ্ছে আমরা পুরোটাতেই পড়লাম। আমরা এখানে সলিটিউড দেখেছি, আমরা টাইম আর ফ্যামিলি হিস্ট্রির যে একটা সার্কুলার মোশন দেখেছি, আর পুরো ব্যাপারটাই ম্যাজিক্যাল রিয়েলিজম দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করার ট্রাই করেছি। আমরা এখানে মেমোরি, ওয়ার, লাভ, ফেট সবকিছুই দেখেছি। এখানে হিস্ট্রি, ফরগেটিং, মানে একটা ক্যারেক্টার হচ্ছে ভুলে যাচ্ছে, আবার ওনারই হচ্ছে যে উত্তরসূরি, সে হচ্ছে তার ফোর ফাদারের কোনো কিছু একটা তার মধ্যে করে আবার হচ্ছে ধারণ করছে। প্রত্যেকটা যে সার্কুলার মোশন আমরা দেখেছি, রাইজ এন্ড ফল হচ্ছে সমস্ত কিছুই আমরা দেখেছি। এবার আমরা দ্য গড অফ স্মল থিংস পড়বো, অরুন্ধতী রয়ের। আপনারা কি কেউ এই উপন্যাসটা পড়েছেন? জি ফাহমিদ আপু, আমাদের যে পোস্ট মডার্ন মানে মডার্ন এজের লিটারেরি পেজ গুলো যতটা না হচ্ছে আমরা হচ্ছে রিলেট তাও একটু হলে করতে পারি, মানে পোস্ট মডার্ন এজে আসলে পুরো স্ট্রাকচারটাই এত হচ্ছে ডিফারেন্ট ভাবে ভেঙে গেছে যে আমরা আসলেও হচ্ছে জিনিসগুলোকে ওরকম ভাবে হচ্ছে ডিফাইন করতে পারি না। জি, দ্য গড অফ স্মল থিংস খুব সুন্দর একটা উপন্যাস, এটা আপনারা চাইলে পড়তে পারেন। এটা হচ্ছে পোস্ট কলোনিয়াল একটা কন্টেম্পোরারি পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে। এখানেও কলোনিয়ালাইজেশন আমরা দেখব। এটা একটা নোভেল, আর এটার সেটিংটা হচ্ছে আইএমএনএম কেরালা, ইন্ডিয়ার। আর স্পেসিফিক্যালি এই রাইটিং এর জন্য হচ্ছে অরুন্ধতী রয় 1997-এ বুকার প্রাইজ পেয়েছেন। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা আপনারা মনে রাখতে পারেন অবশ্যই। এই ধরনের প্রশ্ন যদি কখনো করে খুব ডেপথ থেকে, যে উনি কোন নোভেলের জন্য বা ওনার কোন রাইটিং এর জন্য হচ্ছে কি অ্যাওয়ার্ড পেয়েছেন, সালটা হয়তো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আপনারা নাইস টু নো হিসেবে মনে রাখতে পারেন, বাট এই বুকার প্রাইজের ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে মেইন থিমটা হচ্ছে আমরা এখানে লাভ, পাস্ট ইস্যু দেখেছি, ফ্যামিলি, মেমোরিয়াল লস দেখেছি। জি আপু, সুমি আপু, আসলে উপন্যাসগুলো কঠিনই। আমি আমার দিক থেকে চেষ্টা করছি আপনাদের কাছে যতটা সহজ ভাবে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু আসলে আমাদের পোস্ট মডার্ন এইজের রাইটিং, সেটা আপনি উপন্যাস বা কবিতা যেটাই বলেন না কেন,
এটা একটু ডিফারেন্ট আমরা যেগুলো পড়ে এসেছি তার চেয়ে, মানে এগুলোকে খুব সহজভাবে ইন্টারপ্রেট করা যায় না, এগুলোর অনেক ধরনের ইন্টারপ্রিটেশন, অনেক ধরনের ক্রিটিসিজম, অনেক অ্যাঙ্গেল দিয়ে আমরা করতে পারি। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে সেশন শেষে বললে আমি আপনাকে আবার রিপিট করে বলে দেবো। অরুন্ধতী রয় একজন ইন্ডিয়ান রাইটার। আমরা বোধহয় আজকে একজন ইন্ডিয়ান রাইটারকেই প্রথম পড়ছি, এতক্ষণ আমরা কোনো ইন্ডিয়ান রাইটারকে পড়িনি, বা এতদিন যে আমরা গল্পগুলো বা উপন্যাস, নাটক, কবিতা পড়েছি ওখানে আমরা ইন্ডিয়ান রাইটার এখন পর্যন্ত পড়িনি। তো দ্য গড অফ স্মল থিংস ওনার ফার্স্ট নোভেল, এবং এটার জন্যই উনি বুকার প্রাইজ পেয়েছেন। এবং ওনার আরেকটা খুব বিখ্যাত উপন্যাস হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। তো আগের বারের মতো আপনারা যেমন 100 ইয়ার অফ সলিটিউডের সাথে দ্য লাভ ইন দ্য টাইম অফ কলেরা মনে রাখতে পারেন, শুধুমাত্র চাইলে একটাই মনে রাখতে পারেন, এখানেও দ্য গড অফ স্মল থিংস যেহেতু আমরা আজকে পড়বো, এটার পাশাপাশি আপনারা আর কিছু মনে রাখেন বা না রাখেন, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেসটা অবশ্যই মনে রাখবেন। আর আরো কিছু কাজ আছে নাইস টু নো হিসেবে আমরা দেখতে পারি দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিট জাস্টিস, লিসেনিং টু গ্রাসহপার্স, আর ক্যাপিটালিজম আ গোস্ট স্টোরি। তো অরুন্ধতী রয় একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও। ওনার লেখার মধ্যে আমরা কালচার দেখব, আমরা পলিটিক্স দেখব, আমরা সাইকোলজি দেখব, আমরা ইনার টার্মোল দেখব, অনেক কিছু নিয়েই আসলে অরুন্ধতী রয় রয় লিখেছেন। এখানেও আমাদের ক্যারেক্টারগুলো খুবই সিলেক্টিভ। আমাদের এখানে ক্যারেক্টারগুলো হচ্ছে আমাদের মেইন যে ক্যারেক্টার আম্মু আর ভেলুথা, ওদের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখব। আর আম্মুর দুইটা টুইন বেবি আছে, এস্থা আর রাহেল। আর এখানে বেবি কোচ আম্মাকে আমরা দেখব, সে হচ্ছে আম্মুর আন্ট। এবং চাকো, সে হচ্ছে আম্মুর ভাই। আর সোফি মল হচ্ছে চাকোর মেয়ে। আর মামাচি, উনি হচ্ছে আম্মু আর চাকোর মা। তো আমাদের গল্পটা হচ্ছে কেরালাতে শুরু হয়, সাউথ ইন্ডিয়া। আমার খুব ইচ্ছা সাউথ ইন্ডিয়াতে ঘুরতে যাওয়ার, কারণ আমি যখন বিভিন্ন মুভিতে বা সিরিজে সাউথ ইন্ডিয়া দেখি, সাউথ ইন্ডিয়া হচ্ছে খুবই খুবই সুন্দর এবং খুবই ক্লিন একটা জায়গা। যে সাউথ ইন্ডিয়ান নামে, এটা সাউথ ইন্ডিয়ারই একটা জায়গা। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার খাবারগুলো খুবই ইন্টারেস্টিং। আমি ইডলি বা দোসা, হ্যাঁ আমি দোসা খেয়েছি, ইডলি কখনো খাইনি। দোসা আমার কাছে খেতে খুব ভালো লেগেছে। তো আমাদের গল্পটা এই কেরালার আইমেমনে শুরু হয়। এখানে আমরা শুরুতে এস্থা আর রাহেলকে দেখি। ওদের ফ্যামিলির নাম হচ্ছে ঈদ ফ্যামিলি, এবং ওদের মা হচ্ছে আম্মু। আম্মু একজন ডিভোর্সড ওম্যান। উনি খুব আনহ্যাপি আর অ্যাবিউসিভ একটা ম্যারেজ থেকে বের হয়ে নিজের বাচ্চাদেরকে নিয়ে ওনার বাবার বাড়িতে ফেরত এসেছেন। কিন্তু ওনার ফ্যামিলি আসলে এখন আর ওনাকে একসেপ্ট করতে পারছেন না। মানে এই ব্যাপারটা আসলে আমরা আমাদের চারপাশেও কিন্তু দেখি যে আহ, আমাদের সম্পর্কের ওঠানামা হয়, আমাদের সম্পর্ক গড়লে সম্পর্কটা ভেঙেও যেতে পারে। এবং যখন একটা সম্পর্ক ভেঙে যায় তখন একজন পুরুষকে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আমরা একজন নারীকে সেভাবে দেখি না। আমাদের কাছে সম্পর্ক ভেঙে গেলে একজন পুরুষকে কখনোই আমরা সেই জাজমেন্টের ভেতর দিয়ে নেই না, যেটা আমরা একজন নারীর ক্ষেত্রে করি। এবং এটা আসলে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা আমি কি বলবো, প্রত্যেকটা আমরা যদি ক্লাস দেখি, আমাদের যেহেতু এখানে একটা ক্লাস স্ট্রাগল আছে, সেটা আপনি হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস যেখানেই দেখেন না কেন, যে এই দিকটা থেকে কিন্তু সবসময় আমরা যে ওমেন ফিগার আছে তাদেরকেই সবসময় তাদের দিকে আঙুল তুলি। এখানে আমরা ওমেনদেরকেই সবসময় ব্লেম করি, ওদেরকেই আমরা ভিলেন বানাই। তো এটা আসলে খুবই কমন একটা কনসেপ্ট, এবং এটা নিয়ে অরুন্ধতী রয় স্কিপ আপ মানে স্পিক আপ করেছেন, সরি স্পিক আপ করেছেন। তো আমরা দেখতে পাই যে চাকু আর আমু, এরা দুজন ভাই বোন। চাকু অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। আর পরিবারের একটা পিকলস ফ্যাক্টরি বা আচারের কারখানা আছে ওখানে। ভেলুথা নামে একজন লোয়ার কাস্টের একজন মানুষ কাজ করে। ফেলুদা মানুষ হিসেবে খুবই স্কিলড, ইন্টেলিজেন্ট আর কাইন্ড। কিন্তু যেহেতু উনি লোয়ার কাস্টের মানুষ, এবং এখানে আমরা কিন্তু ক্লাস স্ট্রাগল এটা দেখেছি, শুরুতেই আমরা বলেছি যে এটা হয়। এবং এখানে আমাদের আম্মু, ওরা আপার ক্লাসে বিলং করে। তো এখানে সবাই কিন্তু ভেলুথাকে ওভাবে করেই ট্রিট করে। ভেলুথাকে কেউই প্রপার যে সম্মান ওটা দেয় না, বা ওর যে ডিগনিটি ওটাও আসলে ও কোথাও কারো থেকে পায় না। কিন্তু আমাদের যে এস্থা আর রাহেল, ওরা ভেলুথাকে ভীষণ ভালোবাসে, ভেলুথাও ওদের সাথে সময় কাটায়। এবং ওদের সম্পর্কটা খুবই সুন্দর। এবং হঠাৎ করে কিভাবে একটা দিনের মধ্যে পুরো ঘটনাটা পাল্টে যেতে পারে, পুরো আপসাইড ডাউন হয়ে যেতে পারে একটা
মানুষের সাথে মানুষের সম্পর্ক বা মানুষের জীবন, সেটা আমরা এই জায়গাটাতে দেখি। এবং এখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে থিংস ক্যান চেঞ্জ ইন আ ডে। এটা আমরা আমাদের নিজেদের জীবনেও দেখি যে আজকে আমরা যেভাবে আমাদের দিনটা কাটাচ্ছি, জীবনটা কাটাচ্ছি, যে কোনো একটা ঘটনা, সেটা খুব বড়, খুব ছোট, যে কোনো কিছুই হতে পারে, সেটা এতটাই ইম্প্যাক্টফুল হতে পারে যে একদম জাস্ট ব্লিঙ্ক অফ অ্যান আই আমাদের পুরো লাইফটাই হচ্ছে আপসাইড ডাউন হয়ে যেতে পারে। তো আমরা সোফি মলকে দেখতে পাই। সোফি মল ইংল্যান্ডে থাকে, যেহেতু হচ্ছে চাকো হচ্ছে অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, উনি ওখানেই সেটেল। উনি তখন হচ্ছে ওনার মেয়ে সোফি মল আমরা দেখলাম শুরুতে। তো আইএমএম এ হচ্ছে সে ঘুরতে আসে। চাকো নিজেও কিন্তু ডিভোর্সি, কিন্তু এখানে আমরা এটাও দেখতে পাবো যে চাকো ডিভোর্সি হওয়া সত্ত্বেও চাকোর প্রতি তার ফ্যামিলির যে হচ্ছে অ্যাপ্রোচ, আর ঠিক সেম একটা পার্সপেক্টিভ থেকে আম্মুর প্রতি তাদের অ্যাপ্রোচ কমপ্লিটলি ডিফারেন্ট। চাকো ডিভোর্সি হওয়া সত্ত্বেও তাকে নিয়ে হচ্ছে ওদের কোনো ধরনের কোনো ইস্যু নাই, ওরা চাকোর অনেক কিছু নিয়ে খুব প্রাউড ফিল করে। কিন্তু এখানে ঠিক সেম সিচুয়েশন ওর বোনের সাথে যখন ঘটলো, পরিবারের প্রত্যেকটা মানুষ উল্টা হচ্ছে ওর বোনকে ব্লেম করছে। তো যখন সোফি মল এখানে ঘুরতে আসে, তখন এস্থা আর রাহেলও একটু অস্বস্তিতে পড়ে যায়। ওরা দেখতে পাচ্ছে যে সোফি মলকে সবাই খুব ভালোবাসে, খুব প্রায়োরিটি দিচ্ছে, এবং এস্থা আর রাহেল দেখতে পাচ্ছে যে ওদেরকে আসলে সবাই ইগনোর করছে। এবং ওদের এই ইগনোরেন্সটা কিন্তু এরকম না যে ওরা বাচ্চা, সোফি মল হচ্ছে বিদেশ থেকে ঘুরতে এসেছে দেখে ওকে খুব আদর করছে, ওকে খুব প্রায়োরিটি দিচ্ছে, ও কয়েকদিন ঘুরে চলে যাবে এই জন্য না। এখানকার মেইন জায়গাটা আবার ওই জায়গাটাতে গিয়েই আসলে থমকে যায় যে ওদের প্রতি যে একটা ইনজাস্টিস হচ্ছে, একটা সাইলেন্ট একটা ইনজাস্টিস হচ্ছে, সেটার কারণ এটাই যে ওদের মা ডিভোর্সি। ওরা এখানে খুব একটা ভিকটিম রোলে আছে, বা ওদেরকেই হচ্ছে ডেমোনাইজ করা হচ্ছে, ওদেরকেই ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। বাট সোফি মল সেই পাওয়ারটা হোল্ড করছে চাকর থ্রুতে, ওর বাবার থ্রুতে। তো আস্তে আস্তে যেহেতু ওরা বড় হতে থাকে, এস্থা একটা খুব অড সিচুয়েশনের ভেতরে পড়ে, যেটা তাকেও সাইকোলজিক্যালি অনেকখানি হচ্ছে ডেভাস্টেটেড করে দেয়। আর আম্মু তো নিজের জীবনে একদমই একা। তার পরিবার তাকে বুঝতে পারছে না, তার ভাই তাকে বুঝতে পারছে না, সমাজ তাকে হচ্ছে কোনো ধরনের কোনো ফ্রিডম দিচ্ছে না, প্রত্যেকটা মানুষ তার দিকে আঙুল তুলছে। এবং এই সিচুয়েশনটা আম্মুর জন্য এতটাই সাফোকেটিং ছিল, এবং তার যে লোনলিনেস সেটা তাকে এতটাই হচ্ছে সাফার করাচ্ছিল, যে ওই টাইমে আম্মু আর ভেলুথা হচ্ছে একে অন্যের কাছে আসে, ওদের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট গ্রো করে, এবং ওদের মধ্যে একটা নিষিদ্ধ ভালোবাসা তৈরি হয়। নিষিদ্ধ ভালোবাসা ইন আ সেন্স যে আম্মু তো আপার কাস্টের একজন মানুষ আর ভেলুথা লোয়ার কাস্ট। তো এটা আসলে সোসাইটি তো কখনোই অ্যাকসেপ্ট করবে না। এটাকে এই জন্যই এখানে হচ্ছে নিষিদ্ধ ভালোবাসা হিসেবেই হচ্ছে টার্মটা দেয়া হয়েছে। এবং এখানেও এটা বলে বলে দেওয়া হচ্ছে যে আমাদের সোসাইটি, আমাদের লস দ্যাট লে ডাউন হু শুড বি লাভড এন্ড হাউ এন্ড মাচ। মানে আমাদের সোসাইটি আমাদেরকে হচ্ছে কিরকম করে একটা হচ্ছে প্যারামিটার হচ্ছে সেট করে দেয় যে আমরা আসলে কাকে ভালোবাসবো, কে আমাদেরকে ভালোবাসতে পারবে, আমরা কতখানি ভালোবাসতে পারবো। প্রত্যেকটা জিনিস সোসাইটি আমাদের উপর কিভাবে ইম্পোজ করে, সোসাইটির মানুষ আমাদেরকে কি পরিমাণে হচ্ছে ব্রেন ওয়াশ করা ট্রাই করে, এবং এই জিনিসগুলো কিভাবে আমাদের লাইফে আমাদের নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে বাধা দেয়, এই প্রত্যেকটা জিনিসই আসলে আমরা এই উপন্যাসটা থেকে দেখেছি যখন আমরা আম্মু আর ভেলুথার এই সম্পর্কটা হচ্ছে দেখি, যে এটা এস্টাবলিশমেন্টের দিকে যেতে যেও হচ্ছে যাচ্ছে না। তো একটা সার্টেন টাইমের পরে এই ব্যাপারটা হচ্ছে আসলে জানাজানি হয়ে যায়, এবং যখন এই ব্যাপারটা জানা যায় তখন হচ্ছে আমরা বেবি কোচাম্মাকে দেখেছি, যে আম্মুর ফুপু, তার বাবার যে বোন। তো উনি হচ্ছে ফ্যামিলি অনার প্রোটেক্ট করার জন্য ভেলুথার এগেনস্টে অনেক ধরনের হচ্ছে ফলস অ্যালিগেশন নিয়ে আসেন। এবং এই সময়টাতে যেহেতু বাড়িতে প্রচন্ড হচ্ছে ঝামেলা চলছে, এস্থা, রাহেল, সোফি মল, ওরা ছোট বাচ্চা, টিনেজার বলা যেতে পারে, ওদের কাছেও মনে হচ্ছিল যে ওরা আসলে এই সিচুয়েশনটাতে আসলে থাকতে চাচ্ছে না। ওরা বাড়ি থেকে হচ্ছে পালিয়ে যায়। আম্মু আর ভেলুথা সম্পর্কে কি হয়, আপু, আম্মু তো হচ্ছে আপনার ভেলুথা আম্মুদেরই হচ্ছে কারখানাতে কাজ করতো। মানে ভেলুথা হচ্ছে আম্মুদের এমপ্লয়ি, আর আম্মু তো হচ্ছে কারখানার মালিকের মেয়ে। মানে ওই যে এখানে ওই যে মাস্টার সার্ভেন্ট যে রিলেশনশিপটা, ওটাই। তো ওরা যখন হচ্ছে নৌকা করে নদী পার হতে যায়, তো সোফি মল ওখানে হচ্ছে অ্যাক্সিডেন্টলি মারা যায়। সোফি মল হচ্ছে সাঁতার জানতো না, এবং সোফি মল মারা যাওয়ার পরে এই ব্যাপারটা হচ্ছে আরো খুব বিচ্ছিরি ভাবে হচ্ছে ব্যাকফায়ার করে। এবং তখন আমাদের যে মানে
ইভ ফ্যামিলি, ওরা হচ্ছে পুরো ব্যাপারটাই হচ্ছে ভেলুথার এগেনস্টে হচ্ছে একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে, চালিয়ে দেয়, এবং ওরা হচ্ছে ভেলুথার উপরেই দায় চাপায় যে সোফি মলের এই মৃত্যুর জন্য আসলে ভেলুথা দায়ী। এবং যেহেতু ভেলুথা হচ্ছে লোয়ার কাস্ট মানুষ, ওকে হচ্ছে প্রোটেক্ট করার কেউ ছিল না, ওর জন্য কেউ এগিয়ে আসে না, পুলিশ ওকে নিয়ে যায় এবং পুলিশ ওকে এতটাই টর্চার করে যে হচ্ছে টর্চার সেলেই হচ্ছে ভেলুথা মারা যায়। আর ভেলুথা মারা যাওয়ার পরেও হচ্ছে যে আম্মুও যে বেঁচে যায় ব্যাপারটা এরকম না, আম্মুকে আরো অনেক বেশি হচ্ছে হিউমিলিয়েশনের শিকার হতে হয়, এবং আম্মুও একটা সার্টেন টাইমের পরে মারা যায়। আর এস্থার আর রাহেল ওরাও হচ্ছে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। রাহেল হচ্ছে বিদেশে চলে যায়, আর এস্থার এখানেই আসলে একা থেকে যায়, এবং ওরা দুই ভাই বোন খুব বিচ্ছিরি ভাবে আলাদা হয়ে যায়, মানে ওদের পুরো চাইল্ডহুড শেষ হয়ে যায়, ওদের অ্যাডাল্টহুড শেষ হয়ে যায়, ওদের পরিবার বলতে আসলে আর কিছুই থাকে না, ওদের মা বা ভেলুথার সাথে ওদের যে সম্পর্কটা একটা ভালো সম্পর্ক ছিল কেউই নাই, এবং ওদের কানেকশনটাও হচ্ছে পুরোই ওই যে বলে না যে আমাদের সম্পর্কের তার কেটে গেছে বা সুর ছিঁড়ে যাওয়ার মতো, এরকম ভাবে ওদের সম্পর্কটা শেষ হয়ে যায়। অনেক বছর পরে যখন ওরা দুইজনই গ্রোন আপ, খুব ম্যাচুর মানুষ, তখন রাহেল আবার আইএমএম এ আসে এবং এসে দেখে যে আসলে যে জায়গাটাতে ও এস্থাকে রেখে চলে গিয়েছিল, এস্থা আসলে ওখানেই আছে। ওরা ওদের অতীতের যে ক্ষত, ওদের যে ট্রমা, ওই যে মানে ওদের পাস্ট যে স্কার, ওগুলা নিয়েই আসলে হচ্ছে বেঁচে আছে, এবং আসলে এভাবে বেঁচে থাকাটা কোনো বেঁচে থাকা না। তো এখানে ওদের একটা কনভারসেশনের মধ্যে একটা কথা হয়, এখানে না আপু, এখানে দুটো পরিবার না, এখানে পুরো পরিবারটা একটাই পরিবার। আমাদের ইপ অথবা আইপ ফ্যামিলি আমরা যেটা বলি না কেন, এখানে একটাই পরিবার, একটা পরিবারেরই গল্প এটা। এখানে মূলত আম্মু আর চাকু হচ্ছে দুই ভাই বোন, আর আম্মুর বাচ্চা হচ্ছে ভিলুথা, সরি, এস্থা আর রাহেল, আর চাকুর মেয়ে হচ্ছে সোফি মল। মানে আমি এভাবে করে আপনাদেরকে বলছি দেখে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে এখানে দুটো পরিবার না, এখানে আসলে দুটো পরিবার না, এখানে একটাই পরিবার। কিন্তু দুইজন ভাই বোনের প্রতি হচ্ছে, জি দুজনেই ডিভোর্সি, তো দুজন ভাই বোনের প্রতি মানে ফ্যামিলির ট্রিটমেন্টটা একদমই ডিফারেন্ট, এজন্য মনে হতে পারে যে এখানে দুটো ফ্যামিলি কি না, এই কনফিউশনটা অ্যারাইজ হতে পারে। বাট এই ফ্যামিলির যে ওদের দুজনের প্রতি ট্রিটমেন্টটা হচ্ছে কি পরিমাণ ডিফারেন্ট, জাস্ট বিকজ একজন এখানে ছেলে আর একজন এখানে মেয়ে, এবং কিভাবে একজন একজনকে ব্লেম করছে, কিভাবে কে কার গ্রিফ প্রসেস করছে, এই এই পুরো প্রসিডিউরটা আসলে ডিফারেন্ট। তো এদের ওদের কনভারসেশনের মধ্যে এভাবে করে লাইনটা মানে এরকম একটা লাইন দিয়ে গল্পটা হচ্ছে শেষের দিকে আমরা দেখতে পাই যে নেভার এগেইন উইল আ সিঙ্গেল স্টোরি বি টোল্ড অ্যাজ দো ইটস দ্য অনলি ওয়ান। মানে একটা গল্প কখনো এরকম ভাবে বলা হয় না যে এটাই আসলে একমাত্র গল্প, বা একটা গল্প আমরা এক একজন এক এক ভাবে ইন্টারপ্রেট করি, একটা গল্প আমরা এক একজন এক এক ভাবে বলি। এই যে সেম স্টোরিটা, এটা এস্থা যেভাবে হচ্ছে নিজের মধ্যে হচ্ছে ধারণ করে, রাহেল সেভাবে করে না, বা ফ্যামিলির অন্যান্য মানুষরা করে না। এভাবে করে আমরা প্রত্যেকটা মানুষই দেখি যে আমাদের প্রত্যেকটা মানুষের সত্য আলাদা, সত্য খুব আপেক্ষিক একটা ব্যাপার, মানে ডেফিনিট ট্রুথ বলে কিছু হয় না, এবং আমাদের প্রত্যেকের রিয়েলিটি হচ্ছে ডিফারেন্ট। গড অফ স্মল থিংস নামের মধ্যে দিয়ে কি বোঝাতে চাচ্ছে আপু? গড অফ স্মল থিংস, এই যে দেখেন খুব ছোট্ট যে একটা অংশ, মানে এই যে ভালোবাসা বা এই যে সম্পর্ক, এই প্রত্যেকটার উপরে মানুষ নিজেদেরকে কি পরিমাণে হচ্ছে গড লাইক একটা ফিগার, গড লাইক একটা ক্রিয়েচার হিসেবে স্ট্যাবলিশ করতে চায়, যে এই ছোট ছোট ব্যাপারগুলোর ওরা গড হয়ে উঠতে চায়, মানে সমাজ কিভাবে হচ্ছে মানুষের জীবনটাকে কন্ট্রোল করতে চায়, এইটাই দেখাচ্ছে যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, কিন্তু আমরা মানুষরা এই জিনিসগুলোকে এত বেশি হচ্ছে হাইলাইট করছি। ভালোবাসা কত পিওর একটা ফিলিংস, কত পিওর একটা ইমোশন আমাদের হিউম্যান কানেকশনের জন্য, কিন্তু এইখানে আমরা মানুষ, আমরা সোসাইটি, আমরা এদের নিজেদেরকে এখানে এসে গড হিসেবে স্ট্যাবলিশ করছি। আমরা বোঝাতে চাচ্ছি যে এই ছোট ছোট সম্পর্ক, এই ছোট ছোট জিনিসগুলো, স্মল থিংস এর গড আমরা আমরা ডিসাইড করে দিব কে কি করবে, কে কি করবে না, কে কিভাবে তার লাইফ লিড করবে, কে কার সাথে সম্পর্কে জড়াবে, কে কার সাথে সম্পর্কে জড়াতে পারবে না। এই যে হচ্ছে ডমিনেশনটা, এই যে ফোর্সফুল একটা ইম্পোজিশন হচ্ছে মানুষের উপরে ক্রিয়েট করার যে ট্রাই করা, এখান থেকেই বোঝাচ্ছে যে গড অফ স্মল থিংস, আমরা ছোট্ট ছোট্ট অংশ, ছোট্ট ছোট্ট জিনিসের গড হতে চাই, যেখানে আমাদের যে ডিভাইন ফিগার, ডিভাইন যে গড, ডিভাইন যে ক্রিয়েচার, উনি এই জিনিসগুলো আমাদের জন্য কি পরিমাণ ওপেন আপ করে দিয়েছেন, কিন্তু আমরা মানুষ আমাদের চিন্তার সীমাবদ্ধতা দিয়ে, মানে আমরা ওই যে কুয়োর ব্যাঙের মতো করে প্রত্যেকটা জিনিসকে কিভাবে হচ্ছে কুক্ষিগত করতে চাই। এখানের থিমগুলো আমরা প্রত্যেকটাই পড়েছি, যে আমরা লাভ দেখেছি, আমরা কাস্ট সিস্টেম দেখেছি, আমরা ফ্যামিলি, আমরা চাইল্ডহুড মেমোরি লস, প্রত্যেকটা জিনিস দেখেছি, আমাদের সোশ্যাল রুলস, সোশ্যাল স্টিগমা কিভাবে আমাদের লাইফকে হচ্ছে একদম পুরো একটা যাবজ্জীবন কারাদণ্ডের মতো হচ্ছে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে। আমরা সাইলেন্স দেখেছি, ইনোসেন্স দেখেছি বাচ্চাগুলোর, আর হিস্ট্রি কিভাবে হচ্ছে
রিপিট করে বা আমাদের যে ব্যক্তিগত যে ইতিহাস সেটার সাথে সোসাইটির কি পরিমাণ একটা ইন্টারকানেকশন থাকে প্রত্যেকটা জিনিসই আসলে এই উপন্যাসটার মাধ্যমে বারবার ঘুরে ফিরে এসেছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা আজকে আমাদের শেষ উপন্যাসটা এখন পড়বো, থিংস ফল অ্যাপার্ট, চিনোয়া অ্যাচেবে। থিংস ফল অ্যাপার্ট এই টাইটেলটা মেইনলি হচ্ছে নেওয়া হয়েছে ডব্লিউ বি ইয়েটস এর দ্য সেকেন্ড কামিং যে কবিতাটা, ওখান থেকে। দ্য সেলিং টু বাইজেন্টিয়ামে এরকম একটা লাইন ছিল, দ্য থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। মানে আমাদের যে সেন্টারটা, মানে আমাদের সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে এবং আমরা কোনো কিছুই একসাথে ধরে রাখতে পারছি না। এই কবিতাটা থেকেই হচ্ছে, মানে এই কবিতার এই লাইনটা থেকে ইন্সপায়ার্ড হয়েই হচ্ছে চিনো অ্যাচেবে ওনার উপন্যাসের এই নামটা রেখেছেন। উনি একজন নাইজেরিয়ান রাইটার। তো এটাও একটা পোস্ট কলোনিয়াল লিটারেচার। এখানে আমরা কলোনিয়ালাইজেশনটা দেখবো, কিভাবে হচ্ছে নাইজেরিয়ান বা আফ্রিকান মানুষদের উপরে হচ্ছে ব্রিটিশরা হচ্ছে রুল করে, তাদেরকে কলোনাইজ করে কিভাবে হচ্ছে নিজেদের টেরিটরি হচ্ছে স্ট্যাবলিশ করেছে, সেটা পুরোটাতেই এখানে দেখা গেছে। এখানে মেইন যে কনফ্লিক্ট হয়েছে আমাদের ট্র্যাডিশন আর কলোনিয়াল যে চেঞ্জের একটা কনফ্লিক্ট, সেটা এখানে খুবই সূক্ষ্মভাবে হাইলাইট করা হয়েছে। আর হচ্ছে নাইজেরিয়ার একটা ছোট্ট গ্রাম উমোফিয়া, এখানে হচ্ছে আমাদের পুরো গল্পটা হচ্ছে তৈরি হয়েছে। আর এখানে প্রি কলোনিয়াল আর কলোনিয়াল আফ্রিকার যে ভিজুয়ালাইজেশন সেটা আমরা দেখে, যে যখন এখানে কলোনাইজার বা ব্রিটিশরা আসে তার আগে আসলে আফ্রিকা কিরকম ছিল এবং ওরা আসার পরে যে আফ্রিকার কি ধরনের একটা কালচারাল ট্রান্সফরমেশন হয়, সেটা আমরা এখানে দেখব। এখানকার মেইন থিম হচ্ছে কালচার আছে, পাওয়ার আছে, পাওয়ারের ম্যাল প্র্যাকটিস আছে, ফিয়ার আছে, আর ফল, মানে থিংস ক্যান ফল অ্যাপার্ট, এটাও আমরা দেখব, সবকিছু কিভাবে ভেঙে যায়। আমাদের চিনুয়া আচেবেকে মডার্ন আফ্রিকান লিটারেচারের ফাদার, ফাউন্ডিং ফাদার বলা হয়, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর আমরা তো শুরুতেই বললাম যে ডব্লিউ বি ইয়েটস এর সেকেন্ড কামিং থেকে উনি ওনার টাইটেলটাকে হচ্ছে নিয়েছেন। আর ওনার আরো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে নো লঙ্গার অ্যাট ইজ, অ্যারো অফ গড, আ ম্যান অফ দ্য পিপল, আর অ্যান্থিলস অফ দ্য সাভানা। অ্যান্টিলস অফ দ্য সাভানা নামটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ফাহমিদা আপু, পোস্ট মডার্ন লিটারেচারে আসলে সমস্ত দেশের মানুষেরই একটা অংশগ্রহণ আছে। এখানে আমরা হচ্ছে এটাই কিন্তু গতকালকে থেকে দেখছি, আমরা এখানে আইরিশ লেখক দেখেছি, আমেরিকান দেখেছি, ব্রিটিশ দেখেছি, ইন্ডিয়ান দেখেছি, আফ্রিকান দেখেছি, কলম্বিয়ানও দেখলাম। এখানে প্রত্যেকটা দেশের রাইটারদেরই হচ্ছে একটা হচ্ছে খুব মানে ফেয়ার শেয়ার অফ কন্ট্রিবিউশন আছে। আমাদের এখানকার ক্যারেক্টারের হচ্ছে আমাদের মেইন যে প্রোটাগনিস্ট সে হচ্ছে ওকোঙ্কো। ওকোঙ্কোর বাবা হচ্ছে উনোকা, আর নই হচ্ছে ওকোঙ্কোর ছেলে। আর ইকেমে ফুনা, সে হচ্ছে ওকোঙ্কোর ফ্যামিলিতে হচ্ছে আসে। জি, বাংলাদেশে আছে। তাহমিমা নাম আছে, মনিকা আলী আছে, ইকোয়েফি আছে। ইকোয়েফি হচ্ছে ওকোঙ্কোর সেকেন্ড ওয়াইফ, আর ওবেরিকা হচ্ছে ওকোঙ্কোর ফ্রেন্ড। আর মিস্টার ব্রাউন উনি একজন ব্রিটিশ খ্রিস্টান হচ্ছে মিশনারি ফিগার। আর রিভার্ট স্মিথ উনিও একজন মিশনারি। ওনারাই হচ্ছে ধর্ম দিয়ে এখানে কিভাবে ওনাদের কলোনিয়ালাইজেশনটাকে স্টাবলিশ করেছে সেটা আমরা দেখব। আর ডিস্ট্রিক্ট কমিশনার যে কলোনিয়াল রুলার। তো আমাদের গল্পটা উমুফিয়াতে শুরু হয়। ওকোঙ্কো হচ্ছে অনেক স্ট্রং একজন সোলজার এবং উনি সবসময় ছোটবেলা থেকে দেখেছেন যে ওনার বাবা উনোকা সে একদমই স্ট্রং না। ওনোকা খুব গরিব ছিল এবং ওনোকা হচ্ছে অ্যালকোহলিক ছিল, খুবই অলস ছিল, কাজ করতো না। ও হচ্ছে লাইফটাকে হচ্ছে খুব এনজয় করতো, ও গান করতো। এবং ওদের যে গ্রামের যে কালচার বা ট্র্যাডিশন, সেখানে এই ধরনের মানুষকে আসলে একদমই গুরুত্ব দেওয়া হয় না। ওদের ওখানে মানুষ গুরুত্ব পায় যদি কেউ কঠোর পরিশ্রম করে, কেউ হচ্ছে রেসলার হিসেবে খুব বিখ্যাত হয়। আমাদের ওকুঙ্কু অনেক বড় হচ্ছে রেসলার ছিল। ও হচ্ছে উমোফিয়াতে হচ্ছে ও অনেক বেশি হচ্ছে পাওয়ারফুল একটা ক্যারেক্টার ছিল, পাওয়ারফুল একটা ফিগার হিসেবে ও নিজেকে স্টাবলিশ করতে পেরেছে। কিন্তু ভেতরে ভেতরে ওর মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো এবং ওর কাছে মনে হতো যে আহ, যেহেতু ওর বাবাকে ও কখনোই পছন্দ করতো না বা ওর বাবা ওর কাছে কখনোই আইডল ছিল না, ওর কাছে মনে হতো যে কোনোভাবে কি কেউ ওর বাবার মতো ওকে মনে করছে। ওর মধ্যে এই যে সাইকোলজিক্যাল ডিলেমাটা বা ইনার স্ট্রাগল, এটা সবসময় শুরু থেকে ছিল। এবং এটাকে ও মানে কিভাবে হচ্ছে প্রসেস করতো, ও হচ্ছে ওর যে স্ত্রী, মানে এখানে কিন্তু ওর একাধিক স্ত্রী ছিল এবং ওদের ট্র্যাডিশনে ওদের কালচারে একাধিক স্ত্রী হচ্ছে যদি কারো থাকতো, এটা কিন্তু ওদের জন্য খুবই হচ্ছে সম্মানদায়ক একটা ব্যাপার। এবং এই উমোফিয়াতে মানে মেয়েরা বিয়ের আগে ওর মেয়েরা কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে হচ্ছে পাওয়ার হোল্ড করে। মানে এখানে যে মেয়ে যত ধনী
এবং যে মেয়ের যত হাজবেন্ড তাকে হচ্ছে তত বেশি প্রায়োরিটি দেয়া হয়। আবার সেম গোজ ফর দ্য মেন্স অ্যাজ ওয়েল, যে এখানে যার যত ওয়াইফ তাকে তত বেশি স্ট্রং শক্তিশালী মনে করা হয়। তো এখানে ওকঙ্ক ওর নিজের যে স্ত্রী, ওর নিজের সন্তান, আশেপাশে প্রত্যেকটা মানুষকে হচ্ছে ডমিনেট করতো। ও খুবই ডমিনেটিং একটা ফিগার ছিল, প্রত্যেকটা মানুষ ওর প্রতি খুবই হচ্ছে সাবমিসিভ একটা আচরণ শো করতো। এবং উমুফিয়াতে যে ওদের যে ট্র্যাডিশন, ওদের এই টাইটেল, এবং ওরা ইয়াম ফার্মিং করতো, ওদের ফার্মিং এর পুরো মানে মেইন সোর্সটাই ছিল ওরা হচ্ছে ইয়াম প্রডিউস করতো। ওদের ফেস্টিভ্যাল এবং ওরা ওরাকাল, ওরাকাল মানে ওদের ভবিষ্যৎবাণী, ওরা এগুলো খুব বিশ্বাস করতো ওদের ইয়ের মধ্যে। আর ওরা হচ্ছে খুব হচ্ছে প্রভাব মানে আমরা তো জানি প্রবাদ প্রবচন, বা আমরা যদি আমাদের সাথে রিলেট করি যে আমরা যে খনার বচন বলি, এই ধরনের জিনিসগুলো, যে ওরা খুব হচ্ছে প্রভার্বের মাধ্যমে কথা বলতো। মানে ওদের তো নিজেদের একটা ভাষা ছিল, ওদের তো নিজেদের একটা কালচার ছিল, ওদের তো নিজেদের একটা ট্রেডিশন ছিল। এখানে এগুলো খুব প্রায়োরিটাইজ করা হতো। যে এখানে বলা হয় যে প্রভার্বস আর দ্য পাম অয়েল উইথ হুইচ ওয়ার্ডস আর রিটেন। মানে কত স্ট্রং একটা মানে স্টেটমেন্ট, যে প্রভার্বের মাধ্যমে মানে আমরা কিভাবে শব্দগুলোকে নিজেদের মধ্যে ধারণ করি, এবং আমরা কত সহজ কথা বা কত কঠিন কথা একটা প্রভার্বের মাধ্যমে বলে ফেলি, বা একটা প্রভার্ব আমাদেরকে অনেকভাবে কিন্তু আমরা একটা সিচুয়েশনকে বা একটা স্টেটমেন্টকে ইন্টারপ্রেট করতে হেল্প করে। তো যেহেতু প্রত্যেকটা গ্রামেই হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা এখানে কম্পিটিশন ছিল যে কে কার উপর রুল করবে, কে কাকে হচ্ছে ক্যাপচার করবে। এটাও মানে ওদের হচ্ছে এক একটা রেসের এক একটা হচ্ছে কম্পিটিটর ছিল। ওরা একটা গ্রাম আর একটা গ্রামের সাথে, বা একটা গ্রামের লিডার আর একটা গ্রামের কম্পিটিটর ছিল। তো এরকম হচ্ছে উমুফিয়ার সাথে একটা গ্রামে হচ্ছে ঝামেলা হয়। ওখানে হচ্ছে একজনকে মেরে ফেলা হয় এবং যাকে মেরে ফেলা হয় তার ছেলে ইকেমে ফুনা, ওকে হচ্ছে উমুফিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। আর ইকেমে ফুনা এখানে এসে আসলে ওকোনোকোর বাড়িতেই হচ্ছে থাকা শুরু করে। তো ইকেমে ফুনা ওগোকে অনেক বেশি হচ্ছে পছন্দ করা শুরু করে, নিজের সন্তানের মতো হচ্ছে পছন্দ করতে থাকে, ভালোবাসতে থাকে। এবং নই নই যে হচ্ছে ইকেমে ওকোঙ্কোর যে নিজের যে বায়োলজিক্যাল সান, তাকে কিন্তু ইকেমে ফুনা হচ্ছে অত একটা পছন্দ করতো না। কারণ নইকে ওর সবসময় মনে হতো যে ওর বাবা উনোকার মতো হচ্ছে নইও হয়তো বা খুব দুর্বল একটা মানুষ, স্ট্রং কেউ না। তো ওই জায়গাটা থেকে ইকেমে ফোনাকে দেখলে ওর কাছে মনে হতো যে যদি ইকেমে ফোনা হচ্ছে আমার ছেলে হতো। কারণ মানে ও হচ্ছে ওর নিজের ছেলের মধ্যে যে যে জিনিসগুলো, যে যে কোয়ালিটি গুলো দেখতে চায়, প্রত্যেকটা জিনিসই ইকেমে ফোনার মধ্যে ছিল। আর নই থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষই ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, ওকে খুব আগলে রাখতো। কিন্তু ওকঙ্ক যে আবার ইকেমে ফোনাকে পছন্দ করছে সেটা কিন্তু সে কখনোই হচ্ছে প্রকাশ করতো না। কারণ ওই যে উনি হচ্ছে সবাইকে খুব ডমিনেট করতেন, এবং উনি কখনোই এটা প্রকাশ করতে চাইতেন না। এবং টু সাম এক্সটেন্ট ওনার কাছে মনে হতো যে উনি যদি ওনার ইমোশন বা ফিলিংস হচ্ছে কারোর সামনে এক্সপ্রেস করেন, ইট ইজ এ সাইন অফ উইকনেস। মানুষ ওকে হচ্ছে উইক ভাবা শুরু করবে। এবং এই জায়গাটা থেকে ও সবসময় নিজেকে খুবই আইসোলেটেড করে রাখতো। তো এভাবে করে অনেকদিন কেটে যাওয়ার পরে গ্রামের যে হচ্ছে ওদের বয়স্ক মানুষ, ওরা হচ্ছে সিদ্ধান্ত নেয় যে ওরা হচ্ছে ইকেমে হত্যা করবে। হত্যা করা বলতে ওরা হচ্ছে আসলে বলি দিবে, মানে ওদের ট্র্যাডিশন অনুযায়ী। এবং ওরা নিজেরাই বলে যে ওকঙ্ক তো, তুমি হচ্ছে ওকে তো অনেক ভালোবাসো, তুমি ওকে নিজের ছেলের মতো দেখো, তো তুমি এই রিচুয়ালটার ভেতরে আইসো না, তোমার এখানে পার্টিসিপেট করার কোনো দরকার নাই। কিন্তু ওই যে ওকঙ্কর কাছে মনে হয় যে ও যদি এখানে পার্টিসিপেট না করে সবাই হচ্ছে ওকে ওর বাবা অনুকার মতো হচ্ছে দুর্বল ভাববে, ওকে আর কোনো ধরনের কোনো প্রায়োরিটি দিবে না, ওকে পাত্তা দিবে না, ওর কথা কেউ শুনবে না। তো ওর ভেতরে সেই যে ভয়, ওর ভেতরের যে একটা ইনফিরিটি কমপ্লেক্সন, বা ওর যে একটা আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে ইনসিকিউরিটি কাজ করে সবসময়, বা ওর যে প্রাইডটাকে হচ্ছে ধরে রাখতে চাওয়ার যে একটা প্রবণতা, ওই জায়গাটা থেকে ও কিন্তু হচ্ছে এই যে রিচুয়ালটা এখানে হচ্ছে পার্টিসিপেট করে। এবং এই যে ওর মনের মধ্যে সবসময় চলছিল যে হি ওয়াজ অ্যাফ্রাইড অফ বিং থট উইক, মানে ওর মধ্যে এটাই সবসময় ভয় হয় যে কেউ ওকে উইক না ভেবে বসে। কারণ ওকে যদি কেউ একবার উইক ভাবে অনুকার মতো, মানে ওর বাবার মতো, তখন কেউই ওকে আসলে একদমই আর পাত্তা দিবে না। মানে এই জায়গাটা সবসময় ওর মধ্যে একটা ইনসিকিউরিটি হিসেবে কাজ করতো। এই ঘটনাটা যখন ঘটে তখন হেমফোনাকে যখন ওরা হচ্ছে বলি দেয়, তো নই এটাতে প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। নই হচ্ছে কষ্ট পাওয়ার পরে ওদের গ্রামের হচ্ছে একজন মানে খুব বিখ্যাত পলিটিক্যাল লিডার, এরকম করে এজেডু, সেও হচ্ছে একদিন মারা যায়। তো ওদের যে ফিউনারেল হয়, ওই ফিউনারেল সিরামনিতেও হচ্ছে ওকঙ্ক যায়। ওর কাছে গান ছিল, মানে গান নিয়ে ও হচ্ছে শো অফ করছিল যে ও কতখানি পাওয়ারফুল একটা মানুষ। তো এই শো অফ করতে গিয়ে মানে
অ্যাক্সিডেন্টলি ওর হচ্ছে একটা গানের বুলেট ছুটে যায় এবং একজন মানুষ মারা যায়। মানে পুরো ব্যাপারটাই একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এটা অ্যাক্সিডেন্ট হলেও উমুফিয়ার যেহেতু নিজেদের কিছু হচ্ছে ট্রেডিশন আছে, নিজেদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, তো ওদের নিয়ম অনুযায়ী ওকনকে ওরা হচ্ছে শাস্তি দেয়। এবং ওকনকুর শাস্তি হচ্ছে ওকে 7 বছরের জন্য এক্সাইলে পাঠিয়ে দেয়, মানে ওকে নির্বাসন দিয়ে দেয়। এবং নির্বাসনের পুরো সময়টাতে ওকে ওর নিজের যে মায়ের গ্রাম এমবানটাতে পাঠিয়ে দেয়। ও 7 বছর ধরে ওর পুরো পরিবার নিয়ে 7 বছর জন্য ওখানে চলে যায়। ওই যে সময়টাতে হচ্ছে ওকোঙ্কো এমবারটাতে চলে গেল, তখন কিন্তু উমোফিয়াতে হচ্ছে খ্রিস্টান মিশনারিরা আসা শুরু করলো। এবং আমরা যেটা আবারও হচ্ছে বারবার করে হাইলাইট করছি, যে যারা হচ্ছে কলোনাইজার, খ্রিস্টান কলোনাইজার, ওরা ফার্স্টে কিন্তু হচ্ছে রিলিজিয়ানটা হচ্ছে মানুষের মধ্যে শেখায়, মানুষকে ওরা ধর্ম শেখায়, মানুষকে ওরা ভাষা দেয়, মানুষকে ওরা হচ্ছে পোশাক আশাক দিয়ে হচ্ছে সভ্য বানানোর চেষ্টা করে, ওরা শিক্ষা দেওয়ার চেষ্টা করে এবং ওরা দেখায় যে আমরা তোমাদেরকে সভ্য বানাচ্ছি, আমরা তোমাদের উপকার করছি, আমরা তোমাদেরকে হচ্ছে বাইরের জগতের সাথে একটা এক্সপোজার দিচ্ছি। এভাবে করে ওদেরকে ওরা ওটা বোঝানোর চেষ্টা করে। এবং খ্রিস্টান মিশনারিজরা যখন আসে, তখন হচ্ছে ওরা মেইনলি হচ্ছে যারা এখানে খুব দুর্বল বা নিচু শ্রেণীর মানুষ, ওদেরকে টার্গেট করে, ওদেরকে এটা বোঝায় যে তোমরা যদি ক্রিশ্চিয়ানিটির দিকে আসো, তাহলে তোমরা হচ্ছে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবা, তোমরা সালভেশন পাবা, তোমরা হচ্ছে আহ হেভেনে চলে যেতে পারবা। কারণ তোমাদের যে ট্রেডিশন আফ্রিকান, তোমাদের যে কালচার, তোমরা তো এখানে হচ্ছে মানে সেভারাল গডস এ বিশ্বাসী, বাট তোমাদেরকে হচ্ছে জাস্ট জিসাস ক্রাইস্টের উপর ভরসা রাখতে হবে। মানে রিলিজিয়ন দিয়ে যে ব্রেন ওয়াশ করা, ধর্ম ব্যবসা যেটা, এটা এখানে হচ্ছে তখন শুরু হয়। এবং যেহেতু তখন নইও হচ্ছে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল, ইকমেফুনার ওই মৃত্যু, তারপরে ওকোঙ্কোর নির্বাসন, সবকিছু মিলিয়ে ও নিজেও আসলে তখন মানে ক্রিশ্চিয়ানিটির দিকে চলে যায়। এবং ও খ্রিস্টান যখন হয়ে যায়, তখন ওকোঙ্কো হচ্ছে অনেক বেশি রেগে যায় এবং ওকোঙ্কো ওকে বলে, দ্য হোয়াইট ম্যান ইজ ভেরি ক্লেভার, ওকে বোঝানোর ট্রাই করে যে আমাদের নিজস্ব কালচার আছে, আমাদের নিজস্ব ট্রেডিশন আছে, তুমি এই কাজটা করো না। কিন্তু নই আসলে ওর বাবার কথাটা শোনে না, কারণ ওর বাবার প্রতি ওর প্রচন্ড ক্ষোভ ছিল। তো 7 বছর পরে ওমোফিয়াতে ওকোঙ্কো ফিরে আসে। এবং ফিরে এসে ও দেখে যে 7 বছর আগের উমোফিয়া আর এখনকার উমোফিয়ার মধ্যে আসলে কোনো ধরনের কোনো মিল নাই, সবকিছু পাল্টে গেছে। ওর গ্রামের মানুষজন এখন হচ্ছে ব্রিটিশদের দ্বারা অনেক বেশি হচ্ছে কলোনাইজড, কিন্তু এটা ওরা বুঝতেও পারছে না, যেহেতু ওদেরকে একটা ইন্টেলেকচুয়াল ডমিনেশনের ভেতর দিয়ে হচ্ছে ব্রিটিশরা রেখেছে। ওদের কাছে মনে হচ্ছে ব্রিটিশরা যা করছে ওদের ভালোর জন্যই করছে। ওদের গ্রামে এখন চার্চ আছে, ওদের কোর্ট আছে, ওদের এখন একটা কলোনিয়াল গভর্নমেন্ট আছে। মানে ওদের নিজস্ব আফ্রিকান যে কালচার, ওদের যে নিজস্ব ট্রেডিশন, প্রত্যেকটা জিনিস ইরেজ হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে রিপ্লেস হয়ে গেছে। এবং এই জায়গাটাতে হচ্ছে ওরা ব্রিটিশদের সমস্ত কিছু হচ্ছে অন্ধের মতো হচ্ছে অনুকরণ বা অনুসরণ করছে। তো ওকঙ্ক প্রত্যেকটা মানুষকে সে বোঝায় যে ওরা লড়াই করতে চায়, ওরা ব্রিটিশদেরকে ওদের জায়গা থেকে তাড়িয়ে দিতে চায়, ওরা ওদের নিজেদের যে রাজত্ব ছিল, ওদের নিজেদের ট্র্যাডিশন বা নিজেদের কালচারকে আবার হচ্ছে স্টাবলিশ করতে চায়। কিন্তু কোনোভাবেই হচ্ছে দেখে যে কাজ হয় না। আর কলোনিয়াল যে মেসেঞ্জার, ব্রিটিশ যে রুলাররা, ওরা আসে গ্রামের লিডারদেরকেও অনেক বেশি অপমান করে। তখন হচ্ছে ওকুঙ্কো অনেক রেগে যায়। এবং ওকুঙ্কো কিন্তু আমরা আগেও দেখেছি যে ওর যখন রেগে যায়, এবং ও যে দুর্বল না বা ও যে কতটা পাওয়ারফুল সেটা প্র্যাকটিস করার জন্য ও যে কোনো ধরনের এক্সটেন্টে যেতে পারে। এবং এখানে ও হচ্ছে এই ব্রিটিশদের একটা মেসেঞ্জারকে হচ্ছে তখন মেরে ফেলে। এবং ও তখন মনে করে যে আমি যেহেতু একটা প্রোটেস্ট করেছি, এখন পুরো গ্রামের মানুষ হচ্ছে আমার পাশে আসবে, আমরা সবাই মিলে হচ্ছে ব্রিটিশদের এগেনস্টে হচ্ছে ফাইট করব, ওদেরকে হচ্ছে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করব। কিন্তু হঠাৎ করে দেখে যে কেউই আসলে ওর পাশে এসে দাঁড়ায় না, বরং উল্টা সবাই ওকে ব্লেম করতে দেয় থাকে। তখন ওকঙ্কো বুঝতে পারে যে আসলে উমোফিয়া ভুল, মানে একদমই ভেঙে গেছে। ওই যে থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যান নট হোল্ড, মানে এখানে সেন্টার হয়ে উমোফিয়াকে আসলে ওকঙ্কো আর ধরে রাখতে পারছে না, সবকিছুই আসলে তছনছ হয়ে গেছে, সবকিছু ভেঙে গেছে। তখন ও নিজে হচ্ছে সুইসাইড করে। এবং ওদের যে ইবো ট্রেডিশন অনুযায়ী হচ্ছে সুইসাইড ছিল অনেক বড় একটা পাপ। যদি কেউ হচ্ছে সুইসাইড করে, ওরা হচ্ছে তাকে হচ্ছে ফিউনারাল দিত না, এবং তার কোনো ধরনের মানে লাস্ট যে রিচুয়াল, ওগুলো কিছুই পালন করা হতো না। তখন কেউ হচ্ছে ওকে ওর ডেড বডি টাচ করতো না। মানে ওকঙ্কর মৃত্যুটা কিন্তু আসলে খুবই ট্র্যাজিক। ও হচ্ছে মানে সুইসাইড করলো, কিন্তু ও কিন্তু সুইসাইড করে এমন না যে খুব বীরের মতো কিছু একটা হয়ে থাকলো। ওকে কিন্তু আসলে ওর মানে ওর পরিবার বলেন, ওর ওর
ইবো ট্রেডিশনের যে মানুষজন তাদের কাছে কিন্তু আসলে একটা ট্রেইটর হিসেবে, বিশ্বাসঘাতক হিসেবে বা কাপুরুষ হিসেবে হচ্ছে রয়ে গেল। মানে যে ভয়টা ও সারা জীবন ধরে পেয়েছে যে কেউ যেন ওকে দুর্বল বা কাপুরুষ না ভাবে, ও নিজের হাতে নিজের জীবনটা শেষ করে গিয়ে লাস্টে ওটাই স্টাবলিশ করে গেল। কেউ আসলে ওকে আর বীর হিসেবে মনে রাখে নাই, ওকে সবাই কাপুরুষ হিসেবেই হচ্ছে মনে রেখেছে। তো এখানকে আমরা যে ডিস্ট্রিক্ট কমিশনার, যে আমরা ব্রিটিশ রুলারের কথা বলেছিলাম, উনি তো সবকিছুই নিজের চোখে এটা হচ্ছে উইটনেস করেছে। এবং উনি তখন চাচ্ছিল যে এই ঘটনাটাকে ও হচ্ছে ওর বইয়ের মধ্যে লিখবে, এবং পুরো ঘটনাটা, এটার কোনো আসলে সিগনিফিকেন্স বা কোনো গ্লোরিফাই করার মতো কিছু নাই। ও জাস্ট ওর বইয়ের ছোট একটা প্যারায় জাস্ট এই লেখাটা একটু লিখবে যে এরকম ইবো কালচারের একটা মানুষ সুইসাইড করে। মানে এখানে আফ্রিকানদের যে নিজস্ব একটা কালচার বা নিজস্ব কোনো কিছুর যে কোনো প্রায়োরিটি আর নাই, ওরা যে কিভাবে হচ্ছে এখানে হচ্ছে ব্রিটিশদের হাতের পাপেট হয়ে গেছে শেষ পর্যন্ত এসে, এবং ও কোনকে অনেক চেয়েও যে হচ্ছে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে নাই, এবং লাইফ মানে শেষে সে নিজেই আসলে নিজের লাইফের কাছে বা ডিভাইন ক্রিয়েচারের কাছে সারেন্ডার করে। এবং এই সিচুয়েশনটার ভেতর দিয়ে হচ্ছে আমাদের গল্পটা শেষ হয়ে যায়, এবং গল্পটা খুবই স্যাড একটা এন্ডিং দিয়ে শেষ হয়। এখানকার মেজর থিমস গুলো আমরা দেখেছি, আমরা হচ্ছে ইভো ট্রেডিশন দেখেছি, কলোনিয়ালাইজেশনের যে ওই যে মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপটাও আমরা দেখেছি, এবং ওরা হচ্ছে কিভাবে আমাদেরকে ইন্টেলেকচুয়ালি হচ্ছে কলোনাইজ করে। ওরা কিভাবে এখানে কোনো ধরনের কোনো আপনার যুদ্ধ না করে, কোনো ধরনের কোনো রেভলিউশন না করে কিভাবে হচ্ছে ইন্টেলেকচুয়ালি হচ্ছে আমাদেরকে হচ্ছে ক্যাপটিভেটেড করে ফেলে, সেটা আমরা দেখেছি। আমরা ফিয়ার দেখেছি, ওকোনোকোর যে ওর মাস্কুলিনিটি নিয়ে হচ্ছে একটা ইনসিকিউরিটি ছিল, ফ্যামিলি কনফ্লিক্ট আমরা দেখেছি। আমরা রিলিজিয়ানটাকে দেখেছি, মানে ধর্মকে পুঁজি করে কিভাবে হচ্ছে পুরো উমফিয়ার মানুষজনকে ক্রিশ্চিয়ানরা বা হচ্ছে মিশনারিরা হচ্ছে রুল করে, সাপ্রেস করে, সেটা দেখেছি। আমরা ফেট অ্যান্ড ফল দেখেছি, আইডেন্টিটি ক্রাইসিস দেখেছি। আর এই যে হিস্ট্রিটাও আমরা দেখেছি যে ওদের হিস্ট্রিটা কিভাবে আসলে, ওই যে আমরা বললাম না শুরুতে, যে প্রি কলোনিয়াল আফ্রিকা আর পোস্ট কলোনিয়াল আফ্রিকা, মানে কলোনাইজাররা আসার আগের আফ্রিকা আর আসার পরের আফ্রিকা কিভাবে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটাই আসলে আমরা এখানে কিন্তু দেখেছি। থ্যাংক ইউ।